ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা তাহলে হচ্ছে আমাদের আজকে ক্লাসটা শুরু করি। আহ আমি তাহলে হচ্ছে ফুল স্ক্রিন দিচ্ছি। আচ্ছা, আজকে আমরা যেটা করব সেটার ব্যাপারে একটু বলি। আজকে আমরা বেসিক্যালি করব হচ্ছে ধরেন গ্রাউন্ড ওয়াটার রিলেটেড একটা হচ্ছে আমরা ইন্টারপোলেশন ম্যাপ তৈরি করব। তো আপনারা হয়তোবা শুনে থাকবেন যে আমি গ্রাউন্ড ওয়াটার জিনিসটা বা গ্রাউন্ড ওয়াটার লেভেল বলতে আসলে কি বুঝে সেটা আমি একটু আইডিয়া দিয়ে রাখি। সাপোজ আমার এরকম একটা এক্সেল ফাইল আছে, হ্যাঁ? তো এটা আপনার ক্ষেত্রে হয়তোবা আপনি বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, হ্যাঁ, থেকে হচ্ছে আপনি নিতে পারেন, অথবা হচ্ছে ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ থেকে হচ্ছে আপনি নিতে পারেন। তো নির্দিষ্ট যে অথরিটি, সেই অথরিটি থেকে আপনি হচ্ছে ডেটাগুলো কালেক্ট করতে পারেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে আসলে পে করে দিতে হবে। আপনার কোনো নির্দিষ্ট রেফারেন্স থাকলে সেটা থ্রুতে আপনি তাদেরকে টাকার বিনিময়ে সেটা হচ্ছে কিনে নিতে পারেন ডাটাগুলো। সো এই যে বিভিন্ন অথরিটি তাদের কাছ থেকে এই যে গ্রাউন্ড ওয়াটার ডাটাগুলো পাওয়া যায়, মেজরিটি পার্সেন্ট ক্ষেত্রে হচ্ছে কিনে নিতে হয়। আর যদি আপনি সামহাউ আপনার কোনো কলিগ বা সুপারভাইজার, হ্যাঁ, বা হচ্ছে ফ্রেন্ডের কাছ থেকে ডাটাগুলো পান, তাহলে সেই ক্ষেত্রে তো আসলে টাকা ছাড়াই কাজটা করতে পারবেন। তবে আপনাকে প্রাইমারি ডাটা নির্দিষ্ট সময়ের জন্য ডাটা নিতে হলে সাধারণত তাদেরকে পে করে নিতে হয়, হ্যাঁ, নির্দিষ্ট যে অর্গানাইজেশন আছে তাদের থ্রু। আচ্ছা, সো আপনি আমি জাস্ট একটা সিনারিও বলি, তাহলে আপনার জন্য হচ্ছে রিয়েল লাইফে কাজ করতে বা রিয়েল লাইফ প্রজেক্ট করতে হচ্ছে সুবিধা হবে। সেটা কিরকম, যে গ্রাউন্ড ওয়াটার লেভেল বলতে আসলে কি বোঝায়? আমি জাস্ট সিম্পল ভাবে একটা বলি। গ্রাউন্ড ওয়াটার লেভেল মানে হচ্ছে, মনে করেন যে এইটা হচ্ছে, এই লাইনটা হচ্ছে মাটি, হ্যাঁ, এটা হচ্ছে কি সারফেস। সারফেস মিন্স হচ্ছে ধরেন আমরা যে মাটিতে আছি, হ্যাঁ, মাটির উপর আছি, সেই সয়েল সারফেস। তো এই যে সয়েল সারফেস, এই সয়েল সারফেসের ঠিক কত মিটার গভীরে আমার পানি পাওয়া যায়, সেটাই হচ্ছে বেসিক্যালি এখানে গ্রাউন্ড ওয়াটার লেভেল নামে বোঝানো হচ্ছে। সেটা কিরকম, যেমন ধরেন আমাদের এখানে তিনটা সাথে, হ্যাঁ, এটা একটা ডেমো ডাটা, এটা হচ্ছে ডেমো ডাটা, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ থেকে হচ্ছে পাওয়া একটা ডাটা, সো পাবলিকলি অ্যাভেলেবল। তো ওই ডাটা দিয়ে আমরা আপাতত দেখাচ্ছি, কারণ আসলে কিছু কনফিডেন্সিয়াল ইস্যুর কারণে মেজর পার্সেন্ট দেখা যায় কি যে ডিরেক্ট প্রাইমারি ডাটা নিয়ে আসলে দেখানোটা আসলে একটু টাফ হয়ে যায়, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা এই ধরনের ডাটাগুলো দিয়ে দেখাচ্ছি। আর আপনি যখন নিজে যখন কাজ করবেন তখন সাধারণত আপনার এই ধরনের ফাইল বা এই ধরনের ডাটাগুলো আপনি নির্দিষ্ট অথরিটি থেকে কিনে নেবেন, হ্যাঁ, অথবা হচ্ছে আপনি ফ্রিতে কালেক্ট করতে পারলে ফ্রিতে কালেক্ট করবেন, হ্যাঁ। তো মোট কথা আপনার এই ডাটাগুলো থাকবে। আচ্ছা, ফাইন। তো আমরা গ্রাউন্ড ওয়াটার লেভেলের কথা বলছিলাম। তো আমাদের এখানে তিনটা ডাটা আছে। একটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার লেভেল 2000 সাল, গ্রাউন্ড ওয়াটার লেভেল হচ্ছে 2010 সাল, গ্রাউন্ড ওয়াটার লেভেল 2015 সালের ডাটা, হ্যাঁ। আচ্ছা, তো এখানে একটু বুঝবেন, এই যে আমিরপুর নামে একটা জায়গা, হ্যাঁ, তো এই আমিরপুর জায়গার যে স্টেশন বা যে পাম্প আছে যেখানে আসলে গ্রাউন্ড ওয়াটার লেভেলটা হচ্ছে মেজার করা হয়, তো ওই আমিরপুর প্লেসটাই 2000 সালে কত এখানে ভ্যালু 8। এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে এইটা, এই লাইনটা যদি হচ্ছে সয়েল সারফেস হয়, হ্যাঁ, ঠিক মাটি যে অবস্থায় আপনি দাঁড়ায় আছেন ওই মাটি হয়, সেখান থেকে 8 মিটার গভীরে গেলে আপনি পানি পাবেন। মাটির নিচে তো পানি থাকে, গ্রাউন্ড ওয়াটার কি মাটির নিচে থাকে। তাহলে কত মিটার গভীরে গেলে? 2000 সালে ওই আমিরপুর এরিয়ার মধ্যে জাস্ট 8 মিটার গভীরে গেলে আপনি কি পাচ্ছেন? পানি পাচ্ছেন। দেখেন, সেম জায়গায় 2010 সালে কত হয়েছে? 10। মানে কি বোঝাচ্ছে? আমি যে এখানে আমিরপুরে 2000 সালে ঠিক মাটি থেকে 8 মিটার গভীরে গেলে পানি পাচ্ছি গ্রাউন্ড ওয়াটার, 2010-এ এসে 10 বছর পর আমি ওই আমিরপুরে আমার এখন পানি পাইতে হলে, আমার এখন 8 মিটারের জায়গায় আরো নিচে নামতে হচ্ছে। কেন? পানির লেয়ার নিচে নেমে গেছে। আগে ছিল যেখানে কি আমি 8 মিটার নামলে পানি পাইতাম, এখন আমাকে 10 মিটার নামতে হচ্ছে। 2015 সালে দেখেন অবস্থা আরো খারাপ। সেটা কি? পানির লেয়ার আরো বেশি নিচে নেমে গেছে। তো 2015 সালে আমার পানি পাইতে হলে এই যে সয়েল সারফেস থেকে 17 মিটার নিচে যাওয়া লাগতেছে, পাইপটা দেওয়া লাগতেছে। তাহলে দেখেন, দিনকে দিন এই গ্রাউন্ড ওয়াটার লেভেল, হ্যাঁ, যেখানে আরবানাইজেশন হচ্ছে, যেখানে বিল্ড আপ এরিয়া হচ্ছে, মানুষজনের আনাগোনা বাড়তেছে, মানুষের থাকা বাড়তেছে, হ্যাঁ, সেই সব জায়গার মধ্যে আপনার এই গ্রাউন্ড ওয়াটার লেভেল অনেক দ্রুত নিচে নেমে যাচ্ছে। কেন? কারণ ওই যে ইউজটা বেশি হচ্ছে। মানুষ যখন ওখানে বেশি হবে একটা নির্দিষ্ট জায়গায়, ধরেন আপনি চট্টগ্রামের ক্ষেত্রেই চিন্তা করেন, এটা আপনি 5 থেকে 6 বছর বা 5 থেকে 10 বছর আগেও চট্টগ্রামে কিন্তু এত ক্রাউডেড এরিয়া ছিল না। চট্টগ্রামে প্রচুর পরিমাণে গাছপালা ছিল, পাহাড়ি এলাকা ছিল, গ্রাউন্ড ওয়াটার লেভেল হচ্ছে অনেক উঁচুতে ছিল, উপরে ছিল। কিন্তু এখন ট্রাস্ট মি, আপনি এখন চট্টগ্রামে যদি হচ্ছে অ্যানালাইসিস করে দেখেন বা খোঁজ খবর নিয়ে দেখেন, আপনি দেখবেন যে
চট্টগ্রামে এখন অনেকগুলা জায়গায় এত বেশি পরিমাণ আরবানাইজেশন হয়েছে, এত মানুষের আনাগোনা, এত মানুষ থাকে, হ্যাঁ, যে ওইসব জায়গায় পানির লেয়ার এমন নিচে নামছে যে আগে যেখানে টিউবওয়েল দিয়ে পানি পাইতো এখন ওইসব টিউবওয়েলের পানি নাই। কেন? পানির লেয়ার নিচে নেমে গেছে। ঠিক আছে, কারণ ওই যে ইউজটা বেশি হচ্ছে, যতটুকু আছে তার চেয়ে বেশি পরিমাণ হচ্ছে আপনার প্রেশার ক্রিয়েট হচ্ছে। সো দ্যাটস ওয়াই আপনার ধীরে ধীরে পানির লেয়ারটা কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে। এটা আসলে ভালো কন্ডিশন না, এটা খারাপ কন্ডিশন। পানির লেয়ার নিচে নেমে যাওয়া মানে কি? কন্ডিশনটা খারাপ হচ্ছে। আপনি 2000 সালে একটা সময় জাস্ট 8 মিটার গেলে হচ্ছে পানি পাচ্ছেন, এখন 2015-তে এসে হচ্ছে 17 মিটার গেলেও কি আপনার পানি পাওয়া লাগতেছে। আপনি 2026-এর কথা যদি চিন্তা করেন দেখবেন তার থেকে আরো বেশি, হ্যাঁ, 25+ মিটার যাওয়া লাগতেছে যে আপনার ওইটুকু অংশে পানি পাওয়ার জন্য। হ্যাঁ, অন এভারেজ আমি যদি একটা হিসাব করি, তার মানে এই যে গ্রাউন্ড ওয়াটার লেভেল, এইটাকে আসলে বুঝতে হবে যে এখানে আসলে কি বুঝায়। দেন আমরা হচ্ছে ইন্টারপোলেশন টেকনিক করে ম্যাপ তৈরি করব। তো গ্রাউন্ড ওয়াটার লেভেল কি সেটা আপাতত আশা করি আমরা বুঝতে পারছি যে গ্রাউন্ড ওয়াটার লেভেল এখানে ডাটাগুলো দিয়ে আসলে কি বোঝাচ্ছে, এবং গ্রাউন্ড ওয়াটার লেভেল এখানে ভ্যালু যত বাড়তেছে মানে কি আমার পানি পাইতে হলে তত বেশি নিচে নামতে হচ্ছে। যত বছর আগাচ্ছে তত আরবানাইজেশন হচ্ছে, হ্যাঁ, তত আমার কি পানি লেয়ারটা নিচে নেমে যাচ্ছে। তখন কি এই ভ্যালুগুলা দিনকে দিন কি আস্তে আস্তে আরো বেশি বড় হবে, মানে আরো নিচে যেতে হবে আমাকে পানি পাওয়ার জন্য। আপনি উত্তরবঙ্গের কথা চিন্তা করেন, গ্রীষ্মকালে আপনি মোস্ট অফ দ্য কেস এখন, হ্যাঁ, অসংখ্য আপনি যদি অ্যানালাইসিস করেন বা অনেকগুলো জায়গা গিয়ে দেখেন, দেখবেন ওখানে টিউবওয়েলে পানি নেই। একটা সময় পানি পাওয়া যেত, এখন টিউবওয়েল শুকিয়ে গেছে। কেন শুকিয়ে গেছে? পানি নাই, পানি লেয়ার নিচে নেমে গেছে। তো ওখানে ডিপ টিউবওয়েল যে আমরা করি না, বাসা বাড়ি করতে গেলে এখন ডিপ টিউবওয়েল করি। তো একটা সময় ডিপ টিউবওয়েল করতে গেলে একটা নির্দিষ্ট রেঞ্জ পরিমাণ হচ্ছে আপনার গর্ত করলে বা পাইপ দিলেই হতো। এখন তার থেকে ডাবল ট্রিপল গভীরে দেওয়া লাগতেছে। কেন? ওই যে পানি লেয়ার নিচে নেমে যাচ্ছে। পানি আসলে তুলে তুলে বা হচ্ছে প্রেশার যখন বেশি পড়তেছে, ইউজটা হচ্ছে বেশি হচ্ছে, তখন পানি অনেক বেশি পরিমাণ হচ্ছে উপরে চলে আসতেছে বা নিয়ে আসতেছে। দ্যাটস ওয়াই হচ্ছে ওই লেয়ারটা আস্তে আস্তে নিচে নেমে যায়। হ্যাঁ, হ্যাঁ, এটা আসলে বছরে বছর আবার পানি যেটা বৃষ্টিপাত হচ্ছে, হ্যাঁ, বা উপরে সারফেসে যেটা পানি আছে সেখান থেকে ধীরে ধীরে স্লোলি পানিটা তো গ্রাউন্ড ওয়াটারের সাথে যায়, হ্যাঁ, সেটা করতে আসলে অনেক বেশি সময় লাগে। কিন্তু আপনার এই পানি যে উঠানোর যে ওয়েটা বা খরচ করার যে ওয়েটা, সেটা এত দ্রুত হচ্ছে বা এত বেশি পরিমাণে হচ্ছে আপনার ওইটা আসলে কুলাইতে পারবে না। যে উপর থেকে যে পানিটা হচ্ছে কি ভেবে নিচে যাবে, হ্যাঁ, যে প্রসিডিউরে যাবে সেটাতে যাবে, সেটার প্রসেসটা অনেক স্লো। কিন্তু আপনার পানি ইউজের কেসটা কিন্তু অনেক বেশি ফাস্ট। দ্যাটস ওয়াই এই পানির লেয়ার আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, এবং সামনে নিকট ভবিষ্যতে দেখবেন এরকম আরো অনেক বেশি অঞ্চল পানি শূন্য হয়ে যাবে, বা পানি শূন্য বলতে এখানে লেয়ার অনেক বেশি নিচে নেমে যাবে। এখন আমরা আজকে বেসিক্যালি বুঝবো যে ইন্টারপোলেশন, হ্যাঁ, টেকনিকটা আসলে কি। ইন্টারপোলেশন তো গ্রাউন্ড ওয়াটারের ব্যাপারে মোটামুটি আইডিয়া নিলাম। এটা দিয়ে যেহেতু আমরা কাজ করব, আমাদের কাজটা করতে হবে কি ইন্টারপোলেশন নিয়ে। হ্যাঁ, আচ্ছা, তো ইন্টারপোলেশন নিয়ে যেহেতু আমরা কাজ করব, তো তখন আমরা একটা বিষয় দেখাই। ধরেন ভাইয়া আমরা হচ্ছে রিজন ভাই, আমরা হচ্ছে একটু পরে কোয়েশ্চেন নিব, হ্যাঁ, একটু কাইন্ডলি ওয়েট করবেন। আমি মূল বিষয়টা হচ্ছে বলে ফেলি, দেন হচ্ছে আমরা কোয়েশ্চেন করার সুযোগ দিব, অবশ্যই সুযোগ দিব। হ্যাঁ, আজকে অনেকক্ষণ ডিসকাস হবে ইনশাআল্লাহ। তো দেখেন ইন্টারপোলেশন, আচ্ছা বাই দ্য ওয়ে আমি একটা মিনিট সময় নিচ্ছি, আমি একটা ডক ফাইল আপনাদের জন্য ওপেন করি, তাহলে আমার জন্য একটু বুঝাইতে সুবিধা হবে। আমরা ইন্টারপোলেশন কি সেটা আগে একটু বুঝি, দেন হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ পুরো একটা প্রজেক্ট আছে বা অ্যানালাইসিস আমরা করে ফেলবো। হ্যাঁ, খুব একটা বেশি সমস্যা হবে না ইনশাআল্লাহ। জাস্ট একটা মিনিট সময় দিবেন। আচ্ছা দেখেন, তো ফার্স্টে আমরা যদি গ্রাউন্ড ওয়াটার ব্যাপারে একটু জানলাম, একটু আইডিয়া নিলাম, এবার আমরা আসি চলেন ইন্টারপোলেশন বিষয়টা একটু বুঝি। ইন্টারপোলেশন বিষয়টা কি? ইন্টারপোলেশন হচ্ছে মূলত এমন একটা প্রসেস বা এমন একটা ওয়ে যেটার মাধ্যমে আপনি ধরেন আপনার স্টাডি এরিয়া, কথার কথা আপনার স্টাডি এরিয়া হচ্ছে ঢাকা। হুম, ঢাকা নিয়ে আপনি স্টাডি করবেন। ঢাকার মনে করেন সয়েলের পিএইচ নিয়ে আপনি একটা স্টাডি করবেন, ঠিক আছে? সো ঢাকা নিয়ে যখন আপনি একটা স্টাডি করতেছেন, কি করা হয়? সয়েল পিএইচ যেহেতু নিবেন তাহলে সয়েল স্যাম্পল কালেকশন করতে হবে। তো ঢাকাকে আপনি কি দেখা যায় ধরেন 100 টাকা ভাগে ভাগ করছেন বা 100টা জায়গা সিলেক্ট করছেন ঢাকার মধ্যে, একটু গ্যাপ দিয়ে দিয়ে।
যে ওই 100টা জায়গা থেকে আপনি কি করবেন, স্যাম্পল কালেক্ট করবেন বা সয়েল স্যাম্পল কালেক্ট করবেন, এগুলোকে অ্যানালাইসিস করবেন, যে ওইগুলোর ডাটা আপনি নিবেন। ঢাকার উপর স্টাডি করা মানে আসলে কি, আমি পুরো ঢাকা শহরে যতগুলো পয়েন্ট আছে সবগুলো তো আর নিতে পারবো না, এটা তো রিয়েলিস্টিক না, ঠিক না? আমার স্টাডি এরিয়া ঢাকা, এখন আমি কি, এটা কি পসিবল যে আমি হচ্ছে সবগুলা পয়েন্ট থেকে বা পয়েন্টে পয়েন্টে একটু পর্ব হচ্ছে প্রতিটা জায়গা থেকে হচ্ছে আমি সয়েল স্যাম্পল কালেক্ট করবো? এটা আসলে রিয়েলিস্টিক না। কারণ আমাকে এভাবে চিন্তা করতে হবে যে আমার যতগুলো জায়গা বা আমার যেটুকু এরিয়া সেটুকু কাভার করতে আসলে আমরা সাইন্টিফিক গেস করি। কেন? ধরেন আপনি পুরো ঢাকাকে হয়তো দেখা গেছে 50টা এরিয়ায় ভাগ করছেন বা 50টা জায়গায় ভাগ করছেন, অথবা 100টা জায়গায় ভাগ করছেন, অথবা 200টায় ভাগ করছেন। তো ওই 200টা জায়গা থেকে আপনি কি করেন, সয়েল স্যাম্পল কালেক্ট করেন। ঠিক আছে? রিয়েল লাইফে কি হয় যে আমরা ঢাকা স্টাডি এরিয়া হইলেও আমার পুরো ঢাকা থেকে তো আসলে হচ্ছে নেওয়া পসিবল হয় না, আমরা ছড়ানো ছিটানো ভাবে পুরো ঢাকা শহরের মধ্যে ধরেন 100টা জায়গা সিলেক্ট করলাম, সেসব জায়গা থেকে আমরা সয়েল স্যাম্পল কালেক্ট করবো পিএইচ মাপার জন্য। মনে করেন আমরা ওই ঢাকা থেকে পুরো 100টা জায়গায় ভাগ করলাম, হ্যাঁ, একটু দূরে দূরে বা একটু গ্যাপ দিয়ে দিয়ে পুরোটা কভার করলাম। তো করার পর ওই যে আমরা সয়েল স্যাম্পল নিলাম সেটাকে আমরা টেস্ট করে পিএইচ এর মান পেলাম। তাহলে আমার কাছে কি আছে, পুরো ঢাকা শহরের 100টা জায়গার বা 100টা পয়েন্টের বা 100টা লোকেশনের আমার পিএইচ এর ডাটা আছে, সয়েল পিএইচ এর ডাটা। ওকে, এখন আপনার স্টাডি এরিয়া কিন্তু কি ঢাকা না, আপনি এখন কি ঢাকা পুরো সব জায়গা থেকে স্যাম্পল কালেকশন করছেন না, 100টা জায়গা থেকে করছেন। ঠিক আছে? 100টা জায়গা তো নিশ্চয়ই ঢাকা কভার হয় না। ওকে, ফাইন। এখন সাইন্টিফিক্যালি এই বিষয়টাকে প্রেজেন্ট করা যায় কিভাবে, যে আমি পুরো ঢাকা শহরকে যেহেতু 100টা ভাগে ভাগ করছি, 100টা জায়গা থেকে সয়েল স্যাম্পল কালেক্ট করছি, সেটা বেসিসে আমি হচ্ছে মান পাইলাম, হ্যাঁ, পিএইচ ভ্যালু পাইলাম টেস্ট করে। তো এই 100টা লোকেশনের সাপেক্ষে যে ভ্যালু পাইছি সেইটা দিয়ে যদি আমি পুরো ঢাকা শহরের জন্য একটা ম্যাপ তৈরি করতে চাই, যেখানে যেসব জায়গার আমি সয়েল স্যাম্পল কালেক্ট করি নাই সেগুলার একটা সাইন্টিফিক গেস করে, হ্যাঁ, সফটওয়্যার আমাকে একটা ভ্যালু দিবে যে ওখানে ভ্যালুটা সয়েল পিএইচ কত হইতে পারে। একটা সাইন্টিফিক কি আপনার ভ্যালু কাউন্ট করবে বা সাইন্টিফিক গেস করবে। এই প্রসিডিউরটাই বেসিক্যালি ইন্টারপোলেশন টেকনিক। খুব সোজা এক লাইনে বলি, আমার পুরো স্টাডি ঢাকা, ঢাকাকে আমি হচ্ছে দেখা গেছে রিয়েলিস্টিক ভাবে চিন্তা করলে 100টা পয়েন্টে ভাগ করলাম, 100টা পয়েন্ট থেকে আমরা হচ্ছে স্যাম্পল কালেক্ট করলাম। এবার এই যে 100টা স্যাম্পল, সেখানে যে ভ্যালুগুলো পাইছি সয়েল পিএইচ এর মান, সেটার সাপেক্ষে আমি পুরো ঢাকা শহরে একটা সয়েল পিএইচ এর ডিস্ট্রিবিউশন ম্যাপ, হ্যাঁ, আমরা হচ্ছে তৈরি করব। তো এই যে ম্যাপ তৈরি করব পুরো ঢাকা শহরের জন্য, তাহলে সেক্ষেত্রে আমার হাতে আছে কয়টা, 100টা পয়েন্টের টাকা। এই 100টা পয়েন্ট দিয়ে আমাকে কি করতে হচ্ছে, পুরো ঢাকাকে কভার করতে হচ্ছে। পুরো ঢাকার জন্য একটা ম্যাপ তৈরি করবো আমরা বিভিন্ন কালার দিয়ে, কোথায় বেশি সয়েল পিএইচ কোথায় কম সেটা দেখাবো। হুম, তখন আমাকে যে টেকনিক বা যে মডেল বা যে প্রসিডিউর অ্যাপ্লাই করে এই ধরনের ম্যাপ তৈরি করতে হয়, সেটাই হচ্ছে এই ইন্টারপোলেশন টেকনিক। আমি প্র্যাকটিক্যালি দেখাবো, জিনিসগুলো আর একটু ভালোভাবে বুঝবেন, কোনো সমস্যা নেই। তো সয়েল পিএইচ এর জায়গায় এখানে হচ্ছে রেইনফল হইতে পারে। ধরেন আপনার পুরো ঢাকা শহরের হচ্ছে রেইনফলের ডাটা আছে 100টা জায়গার বা 50টা জায়গার রেইনফলের ডাটা আছে। এখন ওই 50টা ডাটার উপর বেসিস করে পুরো ঢাকা শহরে রেইনফল কোথায় কেমন, কোথায় বেশি কোথায় কম, এরকম একটা ম্যাপ আপনি তৈরি করতে চাচ্ছেন বিভিন্ন কালার দিয়ে। তখন আপনার এই ইন্টারপোলেশন টেকনিক কাজে থাকে। সেটা টেম্পারেচার নিয়ে হইতে পারে, হাইট নিয়ে হইতে পারে, হ্যাঁ, পলিউশন নিয়ে হইতে পারে, গ্রাউন্ড ওয়াটার নিয়ে হইতে পারে, এনডিভিএ নিয়ে হইতে পারে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট যে কোনো কিছু নিয়ে হইতে পারে। যে কোনো কিছু নিয়েই আপনি কি এই ধরনের ইন্টারপোলেশন টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। তবে মাথায় রাখতে হবে যে আমি যে স্টাডি এরিয়া নিচ্ছি সেখানে ছড়ানো ছিটানো ভাবে বেশ অনেকগুলা এনাফ সংখ্যক আমার পয়েন্টের ডাটা আমার দরকার হবে। সেটা আপনি কারো সেকেন্ডারি ডাটা ইউজ করেন সমস্যা নাই, বা প্রাইমারি ডাটা ইউজ করেন সেটাও হবে, যে কোনো ভাবেই সেটা করা যায়। আচ্ছা, তাহলে মোট কথা ইন্টারপোলেশন টেকনিকটা হচ্ছে এমন একটা ওয়ে যেখানে আমি আমার কাছে থাকা নন কিছু বা জানা কিছু মানের উপর বেসিস করে যেসব জায়গার জন্য মান জানি না সেগুলো একটা সাইন্টিফিক গেস করা হয়, হ্যাঁ, এই ইন্টারপোলেশন টেকনিকে। তো ইন্টারপোলেশন টেকনিক আমাদের রিসার্চের কাজে প্রচুর পরিমাণ কাজে লাগবে, কারণ আপনি যত ধরনের যত অ্যাঙ্গেলের হচ্ছে রিসার্চ করেন না কেন, সবগুলোর মধ্যে দেখবেন যে আপনার স্যাম্পল কালেকশন করেন। এবার স্যাম্পল কালেকশন স্বাভাবিক, আপনি স্যাম্পল কালেকশন করছেন হয়তো ধরেন চট্টগ্রাম নিয়ে কাজ করছেন বা চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়ে কাজ করছেন। তো এই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়ে যখন কাজ করছেন, তখন চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে আপনি ধরেন 20টা 40টা 100টা 160টা, হ্যাঁ, 200টা এরকম পয়েন্টে ভাগ করছেন, সেখান থেকে স্যাম্পল কালেক্ট করছেন, ডাটা নিচ্ছেন। এবার এইটার বেসিসে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটা ম্যাপ তৈরি করবেন যে কোথায় কেমন আমার রেইনফল, কোথায় কেমন আমার এয়ার পলিউশন, কোথায় কেমন হচ্ছে আমার টেম্পারেচার। এই ধরনের যখন কথাগুলো আসবে বা ম্যাপিং করানোর প্রয়োজন হবে, তখনই আমি ইন্টারপোলেশন টেকনিকটা ইউজ করব। এবার আপনি যে কোনো ফিল্ডের যে কোনো ধরনের অ্যানালাইসিস আপনি করান না কেন, আপনার ইন্টারপোলেশন টেকনিক বরাবর লাগবেই। আচ্ছা, তো ইন্টারপোলেশন টেকনিকটা আপনি কি কি করতে পারেন, এটার ইউজ কেস যদি বলেন, একটু বেশ কিছু ইউজ কেস দেওয়া আছে। হ্যাঁ, আমি যা যা বললাম ঘুরে ফিরে ওগুলোই আসবে।
তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট বেশ কিছু ওয়েতে আপনি এই কাজটা করতে পারেন। ওকে ফাইন, আমরা ওই দিকে আবার যাচ্ছি না, আমরা মূল কাজে চলে যাবো। প্র্যাকটিক্যালি আমরা একটা এই ইন্টারপোলেশন টেকনিকের মাধ্যমে ম্যাপ তৈরি করবো, সেই বিষয়গুলো আমরা দেখি। সো ইন্টারপোলেশন বেশ কয়েকটা টেকনিক আছে, হ্যাঁ। খুব পপুলার, খুব কমন একটা টেকনিক হচ্ছে আইডিডব্লিউ, যেটাকে বলা হয় ইনভার্স ডিসটেন্স ওয়েটেড। এটা একটা ইন্টারপোলেশন টেকনিক বা ইন্টারপোলেশন মডেল, যেটার মাধ্যমে কি করে, যেটার মাধ্যমে আমরা ধরেন আমার স্টাডি এরিয়া উত্তরের আমি 20টা জায়গার হচ্ছে ভ্যালু জানি, বা 20টা লোকেশনের হচ্ছে আমি ভ্যালু জানি। এই ভ্যালুর উপর বেসিস করে আমি পুরো উত্তরের জন্য একটা হচ্ছে ম্যাপ তৈরি করি, হ্যাঁ। সেক্ষেত্রে আমি কিন্তু আইডিডব্লিউ ইউজ করতে পারি। এখন আইডিডব্লিউ এইটার আসলে বিশেষত্বটা কি? আইডিডব্লিউ কি করে? আইডিডব্লিউ হচ্ছে সবসময় আপনার কাছের ভ্যালু গুলাকে প্রাধান্য দেয়। সেটা কিরকম? আসেন একটা থিওরিটিক্যালি বুঝে দেন, আমরা প্র্যাকটিক্যালি চলে যাই। সেটা হচ্ছে সাপোজ জাস্ট হচ্ছে আপনার বোঝার সাপেক্ষে বলতেছি, মনে করেন আপনি সয়েলের পিএইচ হিসাব করতেছেন। আপনি জানেন হচ্ছে গাজীপুরের মান ধরেন কথার কথা 9, আবার নারায়ণগঞ্জের ভ্যালু বা সয়েল পিএইচ এর মান সেটা আপনি জানেন হচ্ছে 11। আমি জাস্ট বুঝার সাপেক্ষে বলতেছি। আমি এখন চাচ্ছি এই যে নারায়ণগঞ্জ, এই যে গাজীপুর, এই দুইটার ভ্যালু আমি জানি, একটা 9 একটা 11। এইটা দিয়ে আমি গেস করতে চাচ্ছি যে ঢাকা যেহেতু গাজীপুর এবং নারায়ণগঞ্জের কাছাকাছি, তাহলে ঢাকায় এই সয়েল পিএইচ এর মান কত হইতে পারে, সাইন্টিফিক্যালি গেস করবো, হ্যাঁ। যেন তেমন ভাবে না, আমাকে অবশ্যই সাইন্টিফিক্যালি গেস করতে হবে। কিসের মাধ্যমে? ওই ইন্টারপোলেশন টেকনিকের মাধ্যমে। আচ্ছা ফাইন, তাহলে আইডিডব্লিউ কি করে? আইডিডব্লিউ সবসময় যে জায়গার জন্য ভ্যালু সে বের করবে বা গেস করবে, তখন সে কি শুধুমাত্র কাছাকাছি যে ভ্যালু গুলা জানে, যেগুলো জানে কাছাকাছি ভ্যালু, সেগুলো থেকে ধরেন অ্যাপ্রক্সিমেট একটা মান নিয়ে বা অ্যাভারেজ করে সে একটা মান ওখানের জন্য নিয়ে নেয়। যেমন আমি যে এক্সাম্পল দিচ্ছিলাম যে নারায়ণগঞ্জ এবং গাজীপুরের মান আমরা জানি, একটা ভ্যালু সয়েল পিএইচ 9, একটা মনে করেন 11 সাপোজ। তাহলে সেক্ষেত্রে ঢাকারটা যখন সে সাইন্টিফিক্যালি গেস করবে, সে ধরেন 9 11 অ্যাভারেজ করে কথা বা এটা কাছাকাছি একটা ভ্যালু নিয়ে মনে করেন কত 10 সে ঢাকার জন্য হিসাব করবে। তাহলে দেখেন সে 10টা, এই তো 10 যে ভ্যালু ঢাকার জন্য নিচ্ছে সাইন্টিফিক্যালি গেস করছে, এটা কিসের সাপেক্ষে? ওই যে কাছাকাছি ভ্যালু যেগুলোর মান জানে, নারায়ণগঞ্জের জানে এবং হচ্ছে গাজীপুরের জানে, হ্যাঁ। তখন এই দুইটাকে প্রাধান্য দিয়ে এটা কাছাকাছি একটা ভ্যালু সে হচ্ছে এই ঢাকার জন্য নিবে। এখন ঢাকা চট্টগ্রাম কিন্তু কি এই ঢাকা তো অনেক দূরে, চট্টগ্রামের যদি এই জায়গায় 20 হয়, এই চট্টগ্রামের ইফেক্ট ঢাকার উপর ইন জেনারেল পড়ে না। ঢাকার ভ্যালুটা সে কাউন্ট করে কিসের সাপেক্ষে? ওই যে কাছাকাছি ভ্যালু, নারায়ণগঞ্জের জানে গাজীপুরের জানে, ওখান থেকে সে কাছাকাছি ভ্যালু নিয়ে ঢাকার জন্য হিসাব করে। এখন ধরেন চট্টগ্রামে হচ্ছে কথা বলে 20, কক্সবাজার হচ্ছে মনে করেন সাপোজ 25, তাহলে সে যখন বান্দরবানেরটা নিবে, বান্দরবান কি কক্সবাজার এবং হচ্ছে চট্টগ্রামে, হ্যাঁ, কাছাকাছি, তো সেক্ষেত্রে বান্দরবান যখন গেস করবে তখন সে প্রায়োরিটি দিবে এখন কাকে? সে প্রায়োরিটি দিবে এখন হচ্ছে কক্সবাজার এবং চট্টগ্রামকে প্রায়োরিটি দিবে। তখন এই দুইটার মাঝামাঝি বা কাছাকাছি একটা ভ্যালু সে বান্দরবানের জন্য সেট করবে। কিন্তু যখন ঢাকাটা বের করতেছে তখন ঢাকাটা কি কক্সবাজারটাও দেখবে না, চট্টগ্রামটাও দেখবে না, সে দেখবে কোনটা? যেহেতু ঢাকার কাছাকাছি ভ্যালু নারায়ণগঞ্জ গাজীপুর দুইটা জানি, এই জন্য সে কাছাকাছি ভ্যালু মানে নারায়ণগঞ্জ এবং ঢাকার পাশে একটা কি আছে গাজীপুর, এই দুইটার ভ্যালুকে সে প্রাধান্য দিয়ে ঢাকার জন্য একটা ভ্যালু সে গেস করবে। এটাই হচ্ছে আইডিডব্লিউ এর কাজ, যে কাছাকাছি ভ্যালুর উপর সে হচ্ছে ইনফ্লুয়েন্সড হয়। এটাই হচ্ছে আইডিডব্লিউ মূল টেকনিকটা। আচ্ছা, সো আইডিডব্লিউ সবচেয়ে ইজি, হ্যাঁ, সবচেয়ে কমন, সবচেয়ে ইজি বলতে পারেন। এখানে শুধুমাত্র যে কাছাকাছি ভ্যালুর উপর একটা ভ্যালু গেস করা হয়। কিন্তু সাইন্টিফিক্যালি বা রিসার্চ গ্রেড ওয়ার্ক যদি বা ম্যাপ যদি আপনি তৈরি করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি আইডিডব্লিউ এর পরিবর্তে আরো বেটার একটা ইন্টারপোলেশন টেকনিক আছে, সেটা হচ্ছে ক্রিগিং। সেটা কি? ক্রিগিং। আচ্ছা, তো এই যে ক্রিগিং, এই ক্রিগিং হচ্ছে আপনার শুধুমাত্র কাছাকাছি ভ্যালুর উপর সে গেস করা না, সে ওভারঅল যা যা ভ্যালু আছে সেটার ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, সে ট্রেন্ড অ্যানালাইসিস করে। কাছাকাছি ভ্যালু তো আছেই, বাট হচ্ছে সে কি ওভারঅল ভ্যালু ট্রেন্ড অ্যানালাইসিস করে, হ্যাঁ, আরো বেশ কিছু ফ্যাক্টর সে অ্যানালাইসিস করে দেন সে সাইন্টিফিক্যালি গেস করে। তাহলে ক্রিগিং এ শুধুমাত্র আমি জাস্ট গাজীপুরের 9 পাইছি, হ্যাঁ, নারায়ণগঞ্জের 11 পাইছি দেখে ঢাকার মান 10 বসা দিব এরকম করা না। সে ওভারঅল যা যা ভ্যালু পাইছে সেটার একটা ট্রেন্ড অ্যানালাইসিস করে, যে কোথায় বাড়তেছে, কোথায় কমতেছে, কিরকম হচ্ছে না হচ্ছে, হ্যাঁ, এই ধরনের অনেকগুলো ফ্যাক্টর সে অ্যানালাইসিস করে দেন সে আমাকে সাইন্টিফিক্যালি গেস করে একটা ম্যাপ তৈরি করে দেখায়। এই জন্য বলা হয় আইডিডব্লিউ এর তুলনায় আপনার স্ট্যাটিস্টিক্যালি
এবং রিসার্চ গ্রেড ওয়ার্ক হিসেবে যদি মোর অ্যাকুরেসি দরকার হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ক্রিগিং মেথডটা সবচেয়ে বেশি সুইটেবল। ঠিক আছে, তো আমরা আজকে তিনটা ওয়েতেই করবো। তিনটা ওয়ে কি, আরেকটা দেখাই, SPLINE, হ্যাঁ, এটাকে স্প্লাইন বলতে পারেন বা এসপি লাইনও বলে, যেটাই উচ্চারণ করেন কোনো সমস্যা নেই। তো এটা একটা মেথড। তো এই মেথডটা আমার গ্রাউন্ড ওয়াটার রিলেটেড অ্যানালাইসিসের জন্য সবচেয়ে বেশি সুইটেবল। হ্যাঁ, তো গ্রাউন্ড ওয়াটার রিলেটেড যে ভ্যালুগুলো সে পায়, সে ওইটার উপর বেসিস করে যে হাইট, হ্যাঁ, গ্রাউন্ড ওয়াটার কি উঁচু নিচে, কোথাও বেশি কোথাও কম, হ্যাঁ, কোথাও উপরে কোথাও নিচে, এই যে হাইট রিলেটেড। তো এই জন্য আপনার হচ্ছে গ্রাউন্ড ওয়াটার রিলেটেড ম্যাপ করার ক্ষেত্রে এই মেথডটা সবচেয়ে বেশি পপুলার। ঠিক আছে, তাহলে আমরা এই যে IDW জানলাম, এটা জাস্ট কাছাকাছি ভ্যালুর উপর বেসিস করে হচ্ছে সে গেস করে। আবার হচ্ছে ক্রিগিং, যেটা সেটা হচ্ছে সাইন্টিফিকলি বা রিসার্চ গ্রেড হিসেবে সবচেয়ে বেশি পপুলার। আবার SPLINE, এইটা আমাদের হচ্ছে গ্রাউন্ড রিলেটেড স্পেসিফিক ভাবে গ্রাউন্ড রিলেটেড অ্যানালাইসিস গুলো করার ক্ষেত্রে সবচেয়ে বেশি সুইটেবল। আমরা এইটার মাধ্যমে গ্রাউন্ড রিলেটেড অ্যানালাইসিস গুলো করে দেখাতে পারি। আপনি যদি এখন বলতে পারেন যে ভাই কখন কখন কোনটা ইউজ করবো, তো IDW হচ্ছে ধরেন আপনি ইন জেনারেল একটা হচ্ছে ম্যাপ তৈরি করতে চাচ্ছেন, আপনার কিছু ভ্যালু আছে, সেখান থেকে আপনি ইন জেনারেল একটা ম্যাপ তৈরি করবেন, তখন সেক্ষেত্রে বা প্রেজেন্টেশন হচ্ছে দেখাবেন, হ্যাঁ, জাস্ট ফর আপনি এটা কি বলবো যে ডাটার উপর বেসিস করে একটা ম্যাপ তৈরি করতেছেন, এই সিম্পল একটা ম্যাপ, জেনারেল একটা ম্যাপ তৈরি করবেন, তখন সেক্ষেত্রে আপনি IDW করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনার এটা রিসার্চ গ্রেড ওয়ার্ক করতে চান বা স্ট্যাটিস্টিক্যালি হচ্ছে মোর অ্যাকুরেসি চান, তখন সেক্ষেত্রে আপনার ক্রিগিং এই মেথডটা ইউজ করতে হবে। অথবা স্পেসিফিক ভাবে যদি আপনি গ্রাউন্ডের রিলেটেড কাজ করেন, তখন সেক্ষেত্রে এই মেথডটা আপনার জন্য সবচেয়ে বেশি সুইটেবল। আচ্ছা, এখন তাহলে আসেন যে আমরা RGS Pro তে চলে যাই, ওখানে আমরা পুরো কাজটা একটু প্র্যাকটিক্যালি দেখবো। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই কাজটা বা এই ক্লাসগুলা বা আজকে যেটা ক্লাস, সেটা অনেকের কাছে শুরুর দিকে একটু কঠিন মনে হতে পারে, বাট ট্রাস্ট মি, আপনার এই আজকে যে ক্লাস সেটা অনেক বেশি পরিমাণ হচ্ছে আপনার ইফেক্টিভ হবে আপনার জন্য। কারণ আপনি হয়তো স্টুডেন্ট হয়ে থাকতে পারেন বা ইউনিভার্সিটির প্রফেসর হয়ে থাকতে পারেন, প্রফেশনাল হতে পারেন, হায়ার স্টাডি প্ল্যান করতে পারেন। তো সেসব কাজে কিন্তু আমাদের এই কম বেশি ইন্টারভেনশন টেকনিকটা প্রয়োজন হয়। তো যখনই আপনি অবশ্যই ক্লাস রেকর্ড দিয়ে দেওয়ার পর, হ্যাঁ, ডাটাটা আমরা প্রোভাইড করে দিব। তো আপনি অবশ্যই এটা প্র্যাকটিস করে রাখবেন। যখন আপনার দরকার পড়বে তখন আপনার প্রাইমারি ডাটা নিয়ে বা র ডাটা নিয়ে আপনি সিমিলার ওয়েতে কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, এটা খুব আহামরি কঠিন কিছু না। ধরেন কেউ যখন টোটালি করেনি আগে, তার কাছে হয়তো কঠিন মনে হবে, কিন্তু এই প্রসিডিউর যদি হচ্ছে আপনি একবার শিখে ফেলেন, তখন আপনি বলেন এটা আর কি এমন আহামরি কাজ। হ্যাঁ, তো এই ধরনের টুকিটাকি বিষয়গুলো একটু প্র্যাকটিস করে রাখিয়ে লাইভ ক্লাসে যদি আপনার কাছে মনে হয় না অনেক কিছু আহামরি ওরকম কিছু না, জাস্ট আপনি ফলো মি টাইপের আমাকে ফলো করে করে আমার রেকর্ড হচ্ছে বা ক্লাসটা ওপেন করে আপনি সেম টু সেম হতে প্রসিডিউর অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে আপনি এই কাজটা করতে পারেন। খুব বেশি সময় লাগে না, হ্যাঁ, এগুলো করতে খুব একটা বেশি সময় লাগে, কিন্তু যারা জানে না তাদের জন্য মনে হয় কি অনেক বেশি কঠিন। হ্যাঁ, সো আমাদের একটা বিষয় জানা রাখা লাগবে, সেটা কি, সেটা হচ্ছে আমরা যখন এই ধরনের ইন্টারপোলেশন টেকনিক বা ইন্টারপোলেশন রিলেটেড ম্যাপ করব, তখন আমাদের যেটা জিনিস দরকার সেটা হচ্ছে একটা এক্সেল ফাইল আমার থাকবে, সেখানের মধ্যে আমার মূল ডাটাগুলা আমার এখানে দেওয়া থাকবে। সেটা আপনি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড হতে পারে, হ্যাঁ, ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ হতে পারে, যে কোনো যে জায়গা থেকে হচ্ছে আমি ডাটা কালেক্ট করে থাকবে, বা আমার প্রাইমারি ডাটা হতে পারে, ল্যাব টেস্টের ডাটা হতে পারে। তো ওই ডাটাগুলো আমি এক্সেল ফাইলে একটা কলামে রাখবো। সেটা যেমন সয়েল পিএইচ হয় সয়েল পিএইচ, এখানে হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ডাটা। তো গ্রাউন্ড ওয়াটার ডাটা আমি এখানে রাখছি। আমার এখানে তিনটা ডাটা ছিল, 3টা সালের ডাটা, 2000 সাল রাখলাম, 2010 সাল রাখলাম, 2015 সাল রাখলাম। তো আপনার যতগুলো ডাটা হবে ততগুলো এরকম সিরিয়ালে রাখবেন। এবার এক্সেল ফাইলে আরেকটা বিষয় আপনাকে থাকতে হবে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি যে যে জায়গা থেকে বা যে যে লোকেশন থেকে আপনি স্যাম্পল কালেক্ট করবেন, সেই জায়গাগুলার কোঅর্ডিনেটটা আপনার দরকার হবে। কোঅর্ডিনেট বলতে কি বোঝায়, এক্স কমা ওয়াই, হ্যাঁ, লংগিটিউড ল্যাটিটিউড, যেটা হ্যাঁ অক্ষাংশ দ্রাঘিমাংশ, সেই ভ্যালুটা আপনার দরকার হবে। এখন বলতে পারেন যে ভাই এই কোঅর্ডিনেট হচ্ছে কেমনে পাই, ট্রাস্ট মি, আপনি আপনার ফোন পাশে আছে, ফোনটা হচ্ছে ওপেন করেন, গুগল ম্যাপে যান, গুগল ম্যাপে আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় গুগল ম্যাপ ওপেন করে আপনি জাস্ট হচ্ছে আঙ্গুল দিয়ে, হ্যাঁ, ওই জায়গাটা একটু চেপে দেবেন বা হোল্ড করে রাখেন, দেখবেন একটা ভ্যালু আপনার কপি হয়ে গেছে। সেখানে দেখবেন যে কথা এরকম থাকতে পারে যে 23.222, 40.444, সাপোজ এরকম একটা ভ্যালু থাকবে যে এত কমা এত। এটাই হচ্ছে কোঅর্ডিনেট। এটা হচ্ছে কি, যে কোনো জায়গার লোকেশন ডিফাইন করতে আমরা এই ধরনের কোঅর্ডিনেট গুলো ইউজ করি।
আপনি গুগল ম্যাপস এর মধ্যে পাবেন। আপনার যদি ল্যাবে বা আপনার প্রফেসরের কাছে যদি হচ্ছে আপনার জিপিএস মিটার থাকে, তাহলে সেটার মাধ্যমে কিন্তু আপনি এই লোকেশন বা কোঅর্ডিনেটটা আপনি নিতে পারেন। বেশ কয়েকটা ওয়ে আছে। আপনি যেসব জায়গা থেকে স্যাম্পল কালেক্ট করবেন, চাইলে সেখানে জিপিএস মিটার নিয়ে ওইসব জায়গার জন্য হচ্ছে ডাটাগুলো আপনি কালেক্ট করতে পারেন, মানে কোঅর্ডিনেট কালেক্ট করতে পারেন। অথবা বেশ কিছু মোবাইল অ্যাপস আছে, আপনি সার্চ করলে পাবেন। ওই সার্চ অ্যাপস দিয়ে আপনি সেম টু সেম আপনি যেসব জায়গা থেকে পয়েন্ট কালেক্ট করতেছেন সেসব জায়গায় গিয়ে গিয়ে আপনার হচ্ছে যে কোঅর্ডিনেট গুলো সেগুলো হচ্ছে আপনি নোট ডাউন করতে পারেন। দেন আরো একটা ওয়ে বলি, সেটা কি, সেটা হচ্ছে যদি আপনি তাও না পান, তাহলে সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনার যে গুগল ম্যাপস আছে, গুগল ম্যাপসে গিয়ে আপনি যেই সব জায়গা থেকে স্যাম্পল কালেক্ট করতেছেন ওই সব জায়গার উপর জাস্ট হচ্ছে আপনি কিবোর্ড সরি পিসি থেকে যদি করেন তাহলে হচ্ছে মাউস দিয়ে জাস্ট হচ্ছে দুইটা ক্লিক করলে হবে, বা একটা ক্লিক করলেই হচ্ছে ওখানে দেখবেন একটা ভ্যালু উঠে যায়, এত কমা এত দিয়ে এক্স কমা ওয়াই এরকম টাইপের, ওখান থেকে আপনি কালেক্ট করতে পারেন। হ্যাঁ, তো যে প্রসিডিউর অ্যাপ্লাই করেন না কেন, এটা আসলে কালেক্ট করাটা খুব একটা বেশি কঠিন কিছু না। ঠিক আছে। আর নির্দিষ্ট কোনো অথরিটির কাছ থেকে, ধরেন ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের কাছ থেকে আপনি এই ধরনের গ্রাউন্ড রিলেটেড ডাটা হচ্ছে আপনি নিচ্ছেন, হ্যাঁ, বা কিনে নিচ্ছেন, তাহলে মেজর পার্সেন্ট কেস দেখবেন যে তাদের স্টেশন যেখানে আছে, হ্যাঁ, স্টেশন মানে হচ্ছে কারণ পুরো বাংলাদেশে তাদের বেশ কিছু স্টেশন আছে যেখানে তারা বেশ কিছু মেশিন বা পাম্প বসায়, যেটা দিয়ে তারা কি ওই গ্রাউন্ড ডাটার কতটুকু কত লেভেলে আছে সেটা মেজার করে থাকে। হ্যাঁ, তো ওদের স্টেশন গুলা কোন কোন জায়গায় আছে সেটার রেকর্ড কিন্তু তাদের কাছে থাকে। তো যখন আপনাকে এই ডাটাটা প্রোভাইড করবে তখন দেখবেন যে তারা ওই ল্যাটিটিউড লংগিটিউডের ভ্যালুটা আপনাকে প্রোভাইড করে দিবে। আর না পারলে তো আমি অপশন বললামই, আপনি গুগল ম্যাপ ইউজ করেন, জিপিএস মিটার নেন, বা হচ্ছে আপনার এটা কি বলবো যে ফোনে যে হচ্ছে বেশ কিছু হচ্ছে জিপিএস এর অ্যাপস আছে সেগুলো আপনি ইউজ করেন, সেটা ইচ্ছা করেন, তবে আপনার অবশ্যই এই ল্যাটিটিউড লংগিটিউডের ভ্যালুটা বা কোঅর্ডিনেটটা অবশ্যই অবশ্যই থাকা লাগবে এই ধরনের ইন্টারপ্রেশন করতে গেলে। তাহলে ইন্টারপ্রেশন করতে গেলে প্রিরিকুইজিট কি, আমি যে অ্যানালাইসিসটা করবো সেটা ডাটা, এবং যেই সব পয়েন্ট বা যেই সব জায়গা লোকেশন থেকে স্যাম্পল কালেক্ট করা হয়েছে স্পেসিফিক ওই পয়েন্টের ল্যাটিটিউড লংগিটিউড, এইটুকু মাস্ট থাকা লাগবে। এরপর বাড়তি অংশ আপনি থাকলে থাকুক, না থাকলে নাই, কোনো সমস্যা নেই, কিন্তু এই তিনটা বিষয় অবশ্যই থাকা লাগবে। হ্যাঁ, তো আমি যেহেতু গ্রাউন্ডেড রিলেটেড কাজ করবো, তার মনে করেন আমি গ্রাউন্ডেড রিলেটেড ডাটা আমার আছে, আমি যেসব পয়েন্ট থেকে স্যাম্পল কালেক্ট করছি সেগুলো হচ্ছে কি ল্যাটিটিউড লংগিটিউড এভাবে করে সাজা রাখছি। এবং আমি কিছু কিছু বিষয় হচ্ছে মেনশন করে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি ক্লাস রেকর্ড দেখতে হইলেও হচ্ছে একটু বারবার দেখে হচ্ছে ট্রাই করে দিতে পারেন। এখন যদি একসাথে মাথা না থাকে কোনো সমস্যা নেই, এখন যেহেতু দিয়ে দেওয়া হবে আপনি দেখে দেখে ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যেসব কথা বলবো সেই সব জিনিস যদি মেনে চলেন, ট্রাস্ট মি, আপনি এই ধরনের কাজগুলো খুব স্মুথলি করতে পারবেন। আপনি যে সময় কাজ করবেন, এখন না হোক, আপনি যদি 1 বছর 2 বছর পরেও কাজ করেন, ট্রাস্ট মি, আপনি আপনি আমাকে পরে এসে থ্যাঙ্কস বলবেন যে ভাই আপনি এটা বলছেন, এই জিনিসটার জন্য আমার আসলে অনেক বড় বাঁচা বেস্ট। যদি না জানেন তাহলে সেই জিনিসটা আসলে অনেক বেশি আপনার জন্য কঠিন মনে হবে। আচ্ছা আসে, সেটা কি, আমরা যখন এরকম এক্সেল ফাইল তৈরি করবো সেখানে কি থাকবে, আমাদের অবশ্যই ল্যাটিটিউড লংগিটিউড নামে দুইটা আলাদা কলাম থাকবে, একটা তো ল্যাটিটিউড থাকবে, একটা তো লংগিটিউড থাকবে। হ্যাঁ, আচ্ছা, তো আগে পরে হোক সেটা কোনো সমস্যা না। এরপর আমি নির্দিষ্ট যে ডাটা অ্যানালাইসিস করব সেই ডাটার একটা কলাম থাকবে। সেকেন্ড, আমি যে এক্সেল ফাইলটা নিব সেখানের মধ্যে অবশ্যই অবশ্যই ভাবে আমার এই যে কলাম নেম, কলামের যে নেম গুলা এগুলোকে ফিল্ড বলা হয়, এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, বা এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। তো এই যে কলাম বা ফিল্ড যেটা, এই ফিল্ডের নামগুলা মাল্টিপল ওয়ার্ড ইউজ করতে গেলে আপনি কখনো ব্ল্যাঙ্ক স্পেস ইউজ করবেন না। আপনি আলাদা একটা ফাইল রাখতে পারেন, সেখানে আপনি ইচ্ছা মতো ইউনিট লিখেন, বা হচ্ছে পাশে ইউনিট লিখে দেন, স্পেস লিখেন, কোনো সমস্যা নেই। কিন্তু যে ফাইলটা দিয়ে আপনি অ্যানালাইসিস করবেন সেই ফাইলটা একটু এনশিওর করবেন যে আপনার এই যে কলাম নেম গুলা বা ফিল্ড নেম গুলা, এগুলাতে এই যে দেখেন প্লেস নেম, এখানে দুইটা মাল্টিপল ওয়ার্ড আছে, দুইটা হোক তিনটা হোক যতটা থাকুক না কেন, যতটুকু পসিবল আমরা ছোট রাখা ট্রাই করবো, কনসাইজ রাখা ট্রাই করবো, নামগুলো মিনিংফুল রাখা ট্রাই করবো। আরেকটা বিষয়, মাল্টিপল ওয়ার্ড যদি হয় আমি ব্ল্যাঙ্ক স্পেস ইউজ না করে আমি চাইলে সেখানে কি আন্ডারস্কোর ইউজ করতে পারি। ঠিক আছে, আমি চাইলে কি এখানে আন্ডারস্কোর ইউজ করব। এই যে দেখেন জিডব্লিউএল মানে গ্রাউন্ড ডাটা লেভেল 2000, তাহলে এই দুইটা আলাদা বিষয়, সেটাকে আমি একসাথে করে দিচ্ছি কি আন্ডারস্কোর ইউজ করি, এখানে আন্ডারস্কোর, এখানে আন্ডারস্কোর। তো আমার কলাম বা ফিল্ড নেমে আমি কখনো ব্ল্যাঙ্ক স্পেস ইউজ করবো না, কোনো ইউনিট বা এই ধরনের বিষয় আমি যে ফাইল নিয়ে অ্যাক্সেস মানে প্র্যাকটিস করব, বা যে ফাইল নিয়ে আমি অ্যানালাইসিস করবো, সেখানে আমি কোনো কিছু এগুলো রাখবো না, আমি ক্লিন রাখবো কলাম নেমগুলো। আচ্ছা, তারপর দুইটা বিষয় থাকার কথা বলছি, একটা কি ল্যাটিটিউড লংগিটিউড মাস্ট থাকবে, এবং আপনি যে ডাটা অ্যানালাইসিস করবেন সেটা ডাটা থাকবে, একটা হইতে পারে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, যতটা ইচ্ছা রাখেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখানে যেটা দেওয়া আছে সেখানে কি 2020 সালের গ্রাউন্ড লেভেলে ডাটা দেওয়া আছে, 2010 সালের দেওয়া আছে, সেম টু সেম 2015 সালের ডাটা দেওয়া আছে।
গ্রাউন্ড লেভেল কতটুকু হয়েছে। আচ্ছা, এবং ল্যাটিটিউড লংটিটিউড দেওয়া আছে, যেসব পয়েন্ট থেকে ডাটা কালেকশন করা হয়েছে। এখানে টোটাল কয়টা পয়েন্ট? মনে হয় 42টার মতো পয়েন্ট আছে। হ্যাঁ, আচ্ছা, তো 42টার মতো পয়েন্ট আছে, মানে 42টা জায়গা টোটাল নির্দিষ্ট যে স্টাডি এরিয়া, সেখানের মধ্যে 42টা জায়গার পয়েন্ট বা ভ্যালু এখানে হচ্ছে আছে। এবং এই জায়গার মধ্যে যেসব স্টেশন ছিল সেই স্টেশনের নামগুলো দেওয়া আছে। ঠিক আছে, আপনার ক্ষেত্রে আপনি যেসব জায়গা নিবেন সেগুলো যদি স্পেসিফিক কোনো নাম থাকে, আপনি ওখানে নামটা দিয়ে আলাদাভাবে এটাকে প্রেজেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, এখন একটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনি যে ইন্টারপোলেশন ম্যাপ তৈরি করবেন, হ্যাঁ, এই ইন্টারপোলেশন ম্যাপ তৈরি করার জন্য আপনার তাহলে অবশ্যই একটা স্টাডি এরিয়া লাগবে, ঠিক না? তো আসেন আমরা এখানে একটা স্টাডি এরিয়া আগে হচ্ছে লোড করবি, যে আমাদের একটা স্টাডি এরিয়া থাকবে। তো আমরা এখান থেকে আপাতত একটা স্টাডি এরিয়া লোড করতেছি, এটা হচ্ছে আমাদের স্টাডি এরিয়া। হুম, আচ্ছা, তো আপনি যে জায়গা নিয়ে কাজ করবেন সেটার অবশ্যই একটা স্টাডি এরিয়া থাকবে, সেই স্টাডি এরিয়াটা আপনি পার্সেল লোড করবেন। ওকে, ফাইন। এবার আপনি এই যে এক্সেল ফাইল, হ্যাঁ সরি, এই যে এক্সেল ফাইল, সেই এক্সেল ফাইলে যাবেন। যাওয়ার পর আপনি যে কাজটা করতে পারেন সেটা কি, আপনার ঠিক যেইটুকু পোর্শন পর্যন্ত ডাটা রাখা আছে, হ্যাঁ, সেইটুকু পোর্শন মাউস দিয়ে সিলেক্ট করবেন। এই যে আমার এটুকু পর্যন্ত ডাটা আছে, এর বাইরে কোনো কিছু ডাটা নাই। আমি কি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই জায়গার মধ্যে আমি ক্লিক করে যে কোনো একটা নাম দিয়ে দিই। হ্যাঁ, মনে করেন কথা কথা আমি নাম দিয়ে দিলাম, সাপোজ যে কোনো নাম দিলেই হয়, অথবা ডাটা এই নামটাও আপনি লিখতে পারেন। লিখে জাস্ট আমি কি এন্টার দিলাম, তাহলে সেক্ষেত্রে কি হলো, আমার এক্সেল ফাইলের মধ্যে সব জায়গায় তো আমার ডাটা নাই, সবগুলোতে অ্যানালাইসিস সফটওয়্যার করবে না। হ্যাঁ, এখানে কোনো কিছু নাই, আমার শুধুমাত্র এইটুকু পোর্শন হচ্ছে যেটুকু মার্ক করছে সেটুকু পোর্শনের ডাটা আছে। তাই এটাকে বলা ডাটা ডিক্লারেশন। এই ডাটা ডিক্লেয়ার করলে তাহলে কি হবে, সফটওয়্যার বুঝবে জাস্ট আমার এইটুকু পোর্শনই আমার ডাটা আছে, এর বাইরে যদি কোনো ভুল ক্রমে, হ্যাঁ, কোনো কোনো একটা ভ্যালু রয়ে যায় বা ব্লাইন্ড কিছু রয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সে কোনো ধরনের কোনো কাউন্ট সে আনবে না, মানে আমাকে এরর দেওয়ার পসিবিলিটি নাই। ডেটা ডিক্লারেশন এই জন্য ডাটা সায়েন্সের ক্ষেত্রে আমাদের খুব বেশি জরুরি একটা বিষয়। আচ্ছা, এরপর এটাকে অবশ্যই আপনি হচ্ছে কি করবেন, সেভ করবেন। হ্যাঁ, আচ্ছা, করলেন। তো করার পর আপনি যেটা করবেন সেটা কি, আপনি এটাকে চাইলে হচ্ছে সিএসভি আকারে সেভ করতে পারেন। হ্যাঁ, ধরেন হচ্ছে আমি এখানে ফাইল দিলাম, তারপর হচ্ছে সেভ এস দিলাম, ব্রাউজ দিলাম, হ্যাঁ, আমি নির্দিষ্ট একটা ফোল্ডারে রাখলাম। তারপর এটা আমি চাইলে সিএসভি করতে হলে এই যে দেখেন সেভ এস টাইপের মধ্যে এখানে কমা সেপারেটেড, এই যে কমা ডেলিমিটেড যেটা সিএসভি, এই ফাইল আকারেও আমি চাইলে রাখতে পারি। জাস্ট সেভ দিলে হয়ে যাবে, নাম দিয়ে সেভ দিলে হয়ে যাবে। অথবা অ্যাজ ইউজুয়াল যেটা থাকে এক্সেল এসএক্স, এই ফরম্যাটে আপনি চাইলে রাখতে পারেন অ্যাজ ইউ উইশ। তো মনে করেন আমরা এটাকে হচ্ছে আপাতত সিএসভি দিয়ে সেভ করি, কমা ডেলিমিটেড। আচ্ছা, সো সিএসভি ফাইল গ্রাউন্ডেড ডাটা জাস্ট হচ্ছে আমি এখানে সেভ দিলাম, শেষ। ওকে, ফাইন। তাহলে আপনার এক্সেলের যে বিষয়টা সেটুকু বিষয় আমি আসলে জোর দিয়ে কেন বলতেছি, হয়তো অনেকে মনে করতে পারেন যে এইটুকু বিষয় বারবার বলতেছে কেন। এইটুকু বিষয় বারবার বলার কারণ আছে। আপনি যখন এখন হয়তো মনে করতেছেন যে এই জিনিস এত বেশি বলার কি দরকার, এটা তো আমি বুঝে গেছি, হ্যাঁ, এটা বললেই তো হয়। বিষয়টা এরকম না, আমি যেখানে ফোকাস দিচ্ছি, যেখানে জোর দিচ্ছি, এটা দিচ্ছি মোস্ট অফ দ্য কেস আপনার রিয়েল লাইফে কাজ করতে গেলে প্রচুর ভুল করবেন। ওই ভুলগুলো যাতে না করেন এই জন্য আমি জিনিসটা একটু বারবার রিপিট করে হইলেও বোঝানোর ট্রাই করছি। হ্যাঁ, আমরা স্টাডি এরিয়া যেটা নিয়ে কাজ করবো সেটা আপনি এই আরজেস প্রোতে লোড করলেন। এবার আপনার যেটা এক্সেল ফাইল সেটা আপনি লোড করবেন কোথায়, আমি ম্যাপ ট্যাবে গেলাম। এটা লোড করে বেশ কয়েকটা ওয়ে আছে, তার মধ্যে একটা ওয়ে দেখাই, সেটা কি, এই যে ম্যাপ ট্যাবে যাওয়ার পর এখানে দেখেন এক্স ওয়াই টেবল টু পয়েন্ট, এটাতে আপনি সিলেক্ট করেন এক্স ওয়াই টেবল টু পয়েন্ট। এটা দিয়ে কি করি, এটা দিয়ে বেসিক্যালি আমরা ডিরেক্টলি এক্সেল ফাইল থেকে, এই যে এক্সেল ফাইল থেকে ল্যাটিটিউড লংটিটিউড বা কোঅর্ডিনেটের বেসিসে, হ্যাঁ, এখানে বেশ কিছু পয়েন্ট তৈরি করি, মানে যেসব জায়গা থেকে স্যাম্পল কালেক্ট করা হয়েছে সেটার কোঅর্ডিনেটের বেসিসে একটা কি এক একটা পয়েন্ট এখানে তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা, পয়েন্টটাও কি একটা শেপ ফাইল। ঠিক আছে, মাথায় রাখবেন পয়েন্টটাও কি একটা শেপ ফাইল। শেপ ফাইলের মধ্যে তিন ধরনের বিষয় থাকতে পারে। একটা হচ্ছে পলিগন, পলিগন মানে এই যে দেখেন শুরু হয়েছে শেষ আছে, হ্যাঁ, মানে একটা আবদ্ধ জায়গা। আবার লাইন থাকতে পারে, রোডের লাইন, রিভারের লাইন, এরকম হইতে পারে। আবার পয়েন্টও হইতে পারে, এগুলো সকলে কি শেপ ফাইলের মধ্যে থাকতে পারে, বা ভেক্টর ডাটার মধ্যে থাকতে পারে। শেপ ফাইল না বলি, ভেক্টর ডাটার মধ্যে থাকতে পারে। আচ্ছা, তো এখানে এক্স ওয়াই টেবল টু পয়েন্ট, এখানে আমরা বেসিক্যালি কি করতেছি, আমরা এই যে এক্সেল ফাইল যেটা আমরা রেডি করছি সেটাকে আমরা কোথায় আনবো, আমার আরজেস প্রো সফটওয়্যারের মধ্যে নিয়ে আসবো। হ্যাঁ, কি আকারে, আমি জাস্ট এক্স ওয়াই টেবল এখান থেকে এই যে ল্যাটিটিউড লংটিটিউডের সাপেক্ষে আমি এখানে বেশ কয়েকটা পয়েন্ট তৈরি করবো, যেখানে যেখানে স্যাম্পল কালেকশন করা আছে সেখানে কি এক একটা পয়েন্ট আসবে। আচ্ছা, ফাইন। তো আমরা ইন্টারপোলেশন করার সাথে সাথে কিন্তু কিভাবে আমাদের লোকেশন ম্যাপ তৈরি করতে হয় বা কোঅর্ডিনেট ম্যাপ তৈরি করতে হয় বা স্যাম্পল কালেকশন ম্যাপ তৈরি করতে হয় সেটাও কিন্তু শিখে যাবো। সেম প্রসেস, আমি কোন কোন জায়গা থেকে স্যাম্পল কালেকশন করছি সেটার জন্য ম্যাপে দেখানোর প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের লোকেশন ম্যাপ দেখাতে হয়।
ওই লোকেশন ম্যাপ এই সেম প্রসিডিউরে করা হয়, খুব আমাদের কঠিন কিছু ফাইন। তো এই টেবল টু পয়েন্ট, এখানে হচ্ছে ইনপুট টেবল, টেবল কোনটা, ওই যে আমার এক্সেল ফাইলটা। তাহলে এখান থেকে আপনি ফোল্ডারে যান, যে ফোল্ডারে আপনি ডাটা রাখছেন সেই ফোল্ডারে যাবেন। তারপর হচ্ছে আপনার যেগুলো ফোল্ডারে আপনি থাকতে পারেন, আমার কাছে এখানে রাখা আছে, আমি এটা একটু দেখি কোন ফোল্ডার রাখা আছে। গ্রাউন্ড ডাটা, লেভেল ডাটা, তো গ্রাউন্ড ডাটা, লেভেল ডাটা, হ্যাঁ একটু মাথায় রাখবেন। যদি আপনি কখনো দেখেন যে কোনো একটা ফোল্ডার আপনি ডাটা নতুন অ্যাড করছেন কিন্তু সেটা এখানে শো করতেছে না, এটা অনেকে কি কমন একটা প্রবলেম ফেস করে থাকেন, যেটা আপনি হয়তো বা ইউটিউব হোক বা বিভিন্ন অনলাইন সোর্স থেকে যখন আপনি টিউটোরিয়াল দেখে শিখেন, তখন এই ছোটখাটো বিষয়গুলো আসলে শেখানো হয় না বা বলে দেওয়া হয় না, এই জন্য অনেকটা হচ্ছে সময় নষ্ট হয় আমাদের। তো ওই ছোটখাটো বিষয় যদি জানতে পারি শুরু থেকে, তাহলে আসলে এই কাজগুলো করা এত বেশি সময় হয়। তো আমি কি বললাম, যদি আপনি কোনো একটা ফাইল আপনার ওই ফোল্ডারে, যে ফোল্ডার ঢুকছেন সেই ফোল্ডার আপনি রাখছেন কিন্তু এখানে শো করতেছেন, তখন কি করবেন, আপনি সিম্পলি এই ফাঁকা জায়গার মধ্যে রাইট ক্লিক করেন, দেন হচ্ছে রিফ্রেশ দিবেন। এই যে দেখেন আমরা ওই যে সিএসভি নামে একটা ফাইল এই ফোল্ডার হচ্ছে সেভ করছিলাম, এটা শুরুতে শো করে নাই কিন্তু এখন শো করতেছে কেন, জাস্ট এটাই। আমরা রাইট ক্লিক করবো, রিফ্রেশ দিলে তাহলে ওই জিনিসটা কি আমার এখানে শো করবে, আর কিছু। ঠিক আছে, সো এখানে এই জিনিসটা আমরা তাহলে হচ্ছে করতে পারলাম। হ্যাঁ, আমরা ওই যে সিএসভি ফাইল যেটা, সেটা এই জায়গার মধ্যে আমরা চাইলে দেখাতে পারি। তো সিম্পলি ভাবে আমি এখানে ওকে দিলাম। ঠিক আছে, আমাদের যে সিএসভি ফাইলটা, সেই ফাইলটা আমাদের যে এক্সেল ফাইল যেটা, সেটা হচ্ছে আমি এখানে ইনপুট দিলাম। এবার আউটপুট ফিচার ক্লাস, আউটপুট ফিচার ক্লাস মানে এটা আপনি একটা কি পয়েন্ট ডাটা হিসেবে বা পয়েন্ট শেপ ফাইল হিসেবে আপনি সেভ করবেন। কোথায় সেভ করবেন সেটা আপনি এখানে দেখাতে পারেন। তো অলরেডি যেহেতু হচ্ছে আমরা যখন প্রতিবার কাজ করি নির্দিষ্ট প্রজেক্টের জন্য, প্রতিটার জন্য আলাদা আলাদা ফোল্ডার থাকে। তো আমি এই মাই প্রজেক্ট এন্ড, যেটা আপনি অবশ্যই এখানে মাই প্রজেক্ট এন্ড অন্য নাম দিয়ে হচ্ছে খুলবেন। ওই যে প্রথমে যেটা ম্যাপ দিয়ে খুলতে হয় শুরুতেই, সেভাবে হচ্ছে আপনি খুলতে পারেন। আমি আপাতত ওই ফোল্ডারে রাখবো সবকিছু, তো মনে করেন রাখি। তো এখানে নামটা আমি চাইলে একটু চেঞ্জ করে দিই, এত বিশাল নামের দরকার নেই। আমি এখানে দিয়ে দিই GWL পয়েন্ট, আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন আসলে, যেটা হ্যাঁ এই যে এই স্ল্যাশের পরে অংশটুকু হচ্ছে আমি নাম দিয়ে দিই। তাহলে কোথায় সেভ হবে, ওই যে দেখেন আমার প্রজেক্ট ফাইল যেখানে সেভ হচ্ছে বেসিক্যালি ওখানে সেভ হবে। আচ্ছা, এখানে খুঁটিনাটি কিছু একটু বিষয় আমি বলে দিই। আচ্ছা, ক্লাস টাইমটা একটু বেশি লাগলেও আমি এই ধরনের বিষয়গুলো একটু ক্লিয়ার করে দেবো, যাতে আপনারা অ্যাটলিস্ট ফ্রি ক্লাস হইলেও কিছুটা হইলেও যাতে এই ক্লাসগুলো থেকে উপকৃত হন, সেই ব্যাপারটা আমি এনশিওর করবো। আচ্ছা, তো এখানে অনেক কিছু হ্যান্ড রেজ করছেন, আমি আবার বলছি, আমি আমার মূল অংশটুকু শেষ করে আমি সব ধরনের কোয়েশ্চেন আপনাদের নিব, যাবতীয় সকল ধরনের কোয়েশ্চেন আপনারা করতে পারবেন, আমি সলিউশন বা আনসার গুলো প্রোভাইড করবো। হ্যাঁ, তো ওই হওয়ার কিছু নেই, আমি জাস্ট হচ্ছে এইটুকু পোর্শন শেষ করে দেন হচ্ছে আমি প্রসিড করছি। আচ্ছা, আমি কোয়েশ্চেন নিব অবশ্যই। তো এখানে এক্স ফিল্ডটা কি, এক্স ফিল্ডটা হচ্ছে বেসিক্যালি আমাদের লংগিটিউড যেটা, হ্যাঁ সেই লংগিটিউডটা আমার এক্সেল ফাইলে কোন নামে আছে সেই কলামটা চিনে দিতে হবে। যেহেতু আমার লংগিটিউডটা LONG এই নামে আছে, আপনার হয়তো বা এখানে থাকতে পারে ওয়াই নামে থাকতে পারে বা এক্স নামে থাকতে পারে, যেই নামে আপনি রাখেন না কেন, হ্যাঁ যেই নামে আপনি রাখেন বেসিক্যালি সাধারণত হয় এরকম লংগিটিউড কমা ল্যাটিটিউড এইভাবে থাকে। তো আপনার এক্স ও হইতে পারে, অনেকে এক্স এ রাখে, অনেকে ওয়াই রাখে, যেটাই রাখো কোনো সমস্যা নাই, যেই নামেই রাখেন ভুল না, যেই নামেই রাখেন আপনি জাস্ট ওই এক্স এর জায়গায় সবসময় কি দিতে হবে, লংগিটিউড যে কলামটা সেটাকে চুজ করতে হবে। লংগিটিউড এখানে আমরা কোনটা রাখছি, এই লংগিটিউড হচ্ছে LONG দিয়ে, তাহলে সেক্ষেত্রে এক্স ফিল্ড সবসময় কি লংগিটিউড হবে। হ্যাঁ, তাহলে আমি এখানে ড্রপ ডাউন থেকে এই যে ফোল্ডার নেম গুলো, এখানে কলাম নেম গুলো শো করতেছে, এই যে দেখেন এগুলো হচ্ছে কলাম নেম, এই কলাম নেম গুলো আমার এখানে শো করতেছে। তাহলে এক্স ফিল্ড মানে কি লংগিটিউড, যেটা এই যে দেখেন আমি আই বাটনে কার্সর আনলাম, তখন দেখা যাচ্ছে কি যে এক্স ফিল্ডটা হচ্ছে কোঅর্ডিনেট বোঝায়, লংগিটিউড, লংগিটিউড বোঝায়। তো এই যে লংগিটিউড, তাহলে কোন কলামে হচ্ছে লংগিটিউড আছে, আমি যে বললাম এই যে আমাদের হচ্ছে LONG নামে যেটা, সেখানে হচ্ছে লংগিটিউড ডাটা আছে। তো দ্যাটস ওয়াই আমি এখানে লংগিটিউড সিলেক্ট করলাম। যদি অটোমেটিক এটা না হয়, উল্টাপাল্টা হয়, সেটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে বা অবশ্যই একটু ঠিক করে দিতে হবে। ওয়াই ফিল্ড কি, ওয়াই ফিল্ড দেখেন এটা হচ্ছে ল্যাটিটিউডের ভ্যালু। তো ল্যাটিটিউডের ভ্যালু আমাদের কোথায় আছে, এই যে LAT নামে, তাহলে এখান থেকে আমরা হচ্ছে LAT অলরেডি সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক। যদি না হয় তাহলে এখান থেকে ড্রপ ডাউন থেকে আপনারা সিলেক্ট করবেন। এই ফিল্ডটা আপাতত দেওয়ার দরকার নেই, কোঅর্ডিনেট সিস্টেম আপাতত এটুকুই রাখেন। হ্যাঁ, সো কোঅর্ডিনেটের আবার বিষয় আছে, যে জিওগ্রাফি কোঅর্ডিনেট, প্রজেক্টের কোঅর্ডিনেট, হ্যাঁ এটার উপর বেসিস করে একটা আলাদা ক্লাস রেকর্ড দেওয়া হয়েছে, ওখান থেকে কাইন্ডলি একটু দেখে নিয়ে। আর তাও যদি আপনার ডাউট ক্লিয়ার না হয় আমাদের কাইন্ডলি জানাবেন, আমরা অবশ্যই ওইটুকুর উপর একটা টিউটোরিয়াল করে আলাদাভাবে টিউটোরিয়াল করে আপনাকে প্রোভাইড করে দেবো। তো আমরা যতটুকু পসিবল আমাদের সাধ্য মতো ট্রাই করবো আপনারা যারা শিখতে আসছেন তারা যাতে অ্যাকুরেটলি কোনো কিছু বিষয় শিখতে পারে। তো কোনো জায়গায় এরকম হইতে পারে যে আমি একভাবে বুঝাইছি, সেটা হয়তো বা 100 জন মানুষের মধ্যে 98 জন মানুষ বুঝছে, আপনার 2 জন হয়তো বা বুঝেন নাই, কোনো সমস্যা নেই, আমাদের জানান, আমাদের ইনবক্স করেন, আমরা অবশ্যই ওইটুকুর ব্যাপারে কোনো না কোনো স্টেপ নিব। ঠিক আছে।
আচ্ছা, সো দেখেন কোঅর্ডিনেট বাই ডিফল্ট ভাবে আমরা জিওগ্রাফি টা রাখলাম, যেটা ল্যাটিটিউড লংটিটিউড হিসাব করে রাখে। সো এটা জিওগ্রাফি কোঅর্ডিনেট সিস্টেম। ওকে ফাইন। এখানে আমি জাস্ট কি করব, এখানে হচ্ছে আমি রান দিব। তাহলে কি হবে, আমার এই ট্যাবলের সাপেক্ষে এই যে দেখেন ট্যাবলে কি ল্যাটিটিউড লংটিটিউড ছিল, ওখান থেকে বেশ কয়েকটা কি পয়েন্ট তৈরি হয়ে গেছে। বেশ অনেকগুলো কি এখানে পয়েন্ট তৈরি হয়েছে। ঠিক আছে, এই যে পয়েন্ট যদি স্টাডি করে দিই, এই যেগুলো ঠিক আছে। আচ্ছা, গেল। এগুলো হচ্ছে আমাদের পয়েন্ট। আমাদের পয়েন্ট আমরা হচ্ছে হিসাব করলাম। ওকে ফাইন। তাহলে আমরা যদি চাই ওই যে লোকেশন ম্যাপ তৈরি করব, তাহলে এই ওয়েতে আপনি লোকেশন ম্যাপ তৈরি করতে পারেন। এবার এটাকে ডিজাইন করেন। হ্যাঁ, এই যে সিম্বল, এই যে সিম্বলের উপর ক্লিক করলে আপনি সিম্বলগুলো চেঞ্জ করতে পারেন। এখানে প্রায় 375 মতো সিম্বল আছে। আপনি এটাকে কাস্টমাইজ করতে চাইলে কালার বা আউটলাইন এগুলো এখান থেকে হচ্ছে কাস্টমাইজ করতে পারেন। এই যে কালার, আউটলাইনে কালার হলো আউটলাইনে কালার। হ্যাঁ, মানে ওই যে সার্কেল গুলো চারপাশে যে কালার, এটা হচ্ছে আউটলাইন কালার, ওটা আপনি সেট আপ করতে পারেন। তো আপনার যেটা দরকার, ওই যে অনেক সময় হয়তো বলবেন যে ভাই আমরা কিছু ম্যাপ দেখি, সেখানে এয়ারপোর্টের জায়গায় এয়ারপ্লেন দেখাই, গ্যাস ফিল্ডের জায়গায় হচ্ছে গ্যাস ফিল্ডের আইকন দেখাই, কিন্তু কোথায় পাই? এই যেখানে সব ক্লাস, এখানে সবগুলো আছে। যা যা কিছু আপনার দরকার হবে সব ধরনের এখানে আইকন আপনি পাবেন। এই যে দেখেন, বেসিক্যালি এভাবেই দেওয়া হয়। আমি যদি এখানে কথা বলি স্কুল দিই, এগুলো মনে করেন যদি স্কুলের আইকন হয়, এই যে স্কুল আইকন দিয়ে চলে আসছে। ঠিক আছে। তো আপনার যেটা সুবিধা বা আপনার যেটা দরকার, ওই যে যেগুলো ম্যাপগুলো আপনারা দেখেন বিভিন্ন কান্ট্রি বা বাংলাদেশের ম্যাপ, সেখানে মধ্যে আমরা এই জন্য আইকন দেখি, ওগুলো বেসিক্যালি এইভাবেই করা হয়। সো লোকেশন ম্যাপ, যেহেতু মানে আমরা কোন কোন জায়গা থেকে স্যাম্পল কালেক্ট করছি সেই বিষয়টা যদি আপনার দেখানোর প্রয়োজন পড়ে, তাহলে আপনি এইভাবে সেম ওয়েতে আপনি দেখাতে পারেন। মনে করেন এগুলো থেকে আমি হচ্ছে স্যাম্পল কালেক্ট করছি, তাহলে বুঝাচ্ছে কি আমার স্টাডি পুরোটা এখানের মধ্যে এই যে পয়েন্ট যেগুলা, এই পয়েন্ট থেকে আমি বেসিক্যালি স্যাম্পল কালেক্ট করছি। তো এটাকে একটু ডিজাইন করেন, এটা কালার চেঞ্জ করেন, ওই যে আগের দিন যেভাবে দেখালাম, এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেন, পাহাড়ি হিসেবে যা কিছু দরকার সেটা আপনি করেন। পরে এটাকে হচ্ছে প্রিন্ট লেআউট যেভাবে দেখাইছি ম্যাপ ডিজাইন করে, সেভাবে আপনি ডিজাইন করতে পারেন। তাহলে এটা আমাদের হয়ে গেলে একটা লোকেশন গেল। আচ্ছা ফাইন। এখন আমাদের কাজ, হচ্ছে আজকে মেইন কাজ হচ্ছে আমরা ইন্টারপোলেশন টেকনিক ইউজ করব। হ্যাঁ, ইন্টারপোলেশন টেকনিক ইউজ করে কি করব, এই যে স্টাডি এরিয়া পুরোটা এটা, তার মধ্যে আমি জাস্ট এই পয়েন্টগুলোর মান জানি, বাদ বাকি ফাঁকা যেগুলো জায়গা দেখতেছেন এগুলোর মান আমি জানি না। হ্যাঁ, তো আমি এই স্টাডি এরিয়ার মধ্যে এই 42টা পয়েন্টের যে মান জানি, সেই পয়েন্টের মানের বেসিসে যদি আমি পুরো স্টাডি এরিয়া কোথায় কেমন গ্রাউন্ড লেভেল এটা কালার দিয়ে যদি দেখাতে চাই, তার পুরো ম্যাপ তৈরি করতে চাই, তখনই বেসিক্যালি আমার কি আসবে, ওই ইন্টারপোলেশনটাকে ইউজ করলাম। তো ফার্স্ট অফ অল দেখেন আমরা আইডিডব্লিউ করি, দেন হচ্ছে আমরা ট্রিগিং করব, দেন হচ্ছে গ্রাউন্ডারের জন্য যেটা স্পেসিফিক এসপিএলআইনি ওইটা করব। হ্যাঁ, তো আমরা তিনটাই করব, সমস্যা নেই। তো আরজিএস প্রো বা আরজিএস ইউজ করার একটা বড় সুবিধা হচ্ছে এখানে ডেডিকেটেড বেশ কিছু টুল পাওয়া যায়। ট্রিগিং থেকে শুরু করে যা যা কিছু, যেটা সকলে আপনি এখানে পাবেন, আরজিএস এর মধ্যে পেয়ে যাবেন বাই ডিফল্ট। যেহেতু এটা কমার্শিয়াল টুল, এখানে অনেক কিছু আমাদের ফ্যাসিলিটি দেয় বা সুবিধা দেয়, ডেডিকেটেড টুল পাওয়া যায়। ওকে, তো প্রথমে আমরা কি করব, আমরা আইডিডব্লিউ এর মাধ্যমে একটা ইন্টারপোলেশন ম্যাপ তৈরি করব। কিসের সাপেক্ষে? এই যে 42টা পয়েন্টের সাপেক্ষে পুরো স্টাডি এরিয়ার জন্য একটা ম্যাপ তৈরি করব। ওকে আসেন, তো আমরা এখানে লিখবো আইডিডব্লিউ। ঠিক আছে, এই যে আইডিডব্লিউ স্পেশাল অ্যানালিস্ট, এখান থেকে নিলাম ইনপুট পয়েন্ট ফিচার। পয়েন্ট ফিচার কোনটা? পয়েন্ট হচ্ছে এই যে পয়েন্টগুলো আপনি লোড করছেন, যে পয়েন্টগুলো, এটা হচ্ছে পয়েন্ট ফিচার। এই যে পয়েন্ট নাম থেকে বুঝবেন, এখান থেকে তাহলে পয়েন্টে সিলেক্ট করেন। হ্যাঁ, আচ্ছা, পয়েন্টে সিলেক্ট করার আগে একটা বিষয় একটু বলে দেই। আপনাদের যে ক্লাসটা দেওয়া হয়েছে সেখানে সিআরএস এর একটা বিষয় ছিল। হ্যাঁ, প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম বাংলাদেশের জন্য, যেটা হচ্ছে আমরা বিউটিএম ইউজ করি, অথবা হচ্ছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম। তো সবসময় ট্রাই করবেন যে কোনো স্টাডি এরিয়া নিয়ে কাজ করতে গেলে বা যে কোনো অ্যানালাইসিস করতে গেলে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে, মানে নির্দিষ্ট একটা দেশ বা নির্দিষ্ট একটা দেশের মধ্যে কোনো ছোট জায়গা, হ্যাঁ, রিজিয়ন যদি হয়, তাহলে ট্রাই করবেন ওই দেশের যে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম সেটা ইউজ করার জন্য শুরুতেই করে ফেলবেন। তো আমি ওইটুকু অংশ একটু কভার করে দিই। যেমন দেখেন AY শেপ ফাইল যেটা, সেটার প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম সিআরএস টা কত একটু আমরা একটু চেক করি। এটা ওই ক্লাসটাতে আছে, ক্লাসের কথা দেখে নিয়ে তাহলে ডিটেইলস পাবেন। আমি আপনাদের ইনক্লুড করছি না। এই রাইট ক্লিক করলাম, সোর্সে গেলাম, স্পেশাল রেফারেন্স এখানে লেখা থাকে। এটা প্রজেক্ট কোঅর্ডিনেট সিস্টেম কিসে আছে? এটা হচ্ছে ইউটিএম জোন 45 আছে। হ্যাঁ, ইউটিএম জোন 45 এর মধ্যে আছে। এটা একটা কি ইউটিএম জোন যেটা, হ্যাঁ, এটাও কি একটা প্রজেক্টের কোঅর্ডিনেট সিস্টেম। হ্যাঁ, আর বাংলাদেশের সাপেক্ষে আমরা আসলে দুটো পড়াই, একটা 45 একটা 46 আসে। তো কনফিউশন এড়ানোর জন্য বা সব জায়গার জন্য সিমিলার রাখার জন্য আমরা সবসময় বিউটিএম ইউজ করি, যেটা আসলে কি ওই দুইটাকে কম্বাইন করে তৈরি 45 আর 46। আচ্ছা, অত এক্সপ্লেনেশন আপাতত যাচ্ছি না। তো এখানে এই যে 45 যেটা আছে, ইউটিএম জোন 45, তো আমরা মনে করেন হচ্ছে এইটা একটু চেক করি। এটা হচ্ছে কি, এটা অবশ্যই WGS 98 ছিল। এটাকে আমি সিমিলার করতে চাচ্ছি। সেক্ষেত্রে কি হবে, আপনার কোনো ধরনের অ্যারো শো করবে। হ্যাঁ, যতগুলো লেয়ার দিয়ে আপনি কাজ করবেন সবগুলো লেয়ার
সিআরএস সেম রাখার ট্রাই করবেন সবসময়, এটা শুরুতেই করবেন। আচ্ছা এটা কি? এটা হচ্ছে জিওগ্রাফি কোঅর্ডিনেট সিস্টেম, তাহলে সিমিলার মেসেজ সিমিলার হয় না। একটা প্রজেক্টে 45N ইউটিএম জোন আর একটা কি WHS 1984 জিওগ্রাফি, তো দুইটাকে আমার সিআরএস সেম করতে হবে। তো মনে করেন আমি এই জিডব্লিউ পয়েন্ট যেটা সেটার সিআরএস একটু চেঞ্জ করতে, সিআরএস চেঞ্জ করার জন্য আমাকে একটা টুল ইউজ করতে হবে। হ্যাঁ, যেহেতু পয়েন্ট, লাইন, পলিগন বা সেই ফাইল এগুলো কি ভেক্টর ডাটা, তো ভেক্টর ডাটার ক্ষেত্রে সিআরএস চেঞ্জ করতে হয় প্রজেক্ট টুল দিয়ে। এই যে প্রজেক্ট ডাটা ম্যানেজমেন্ট টুল। আর যদি রাস্টার ইমেজ হয়ে যায় তাহলে প্রজেক্ট রাস্টার ইউজ করতে হবে। তো ওই ক্লাস রেকর্ড যেটা দিয়েছি 3 নাম্বার রেকর্ডেড ভার্সন, সেটা একটু দেখলে ডিটেইলসে পাবেন। আমি আপাতত ওই জিনিস ইনক্লুড করছি না। তো এখানে ইনপুট আছে কোনটা, যেটা আমি পয়েন্ট লেয়ারটা বেসিক্যালি করতেছি। হ্যাঁ, এটা ইনপুট দিলে তার এই যে সিআরএস বলে সেটা এখানে শো করতেছে। আচ্ছা, তো এটাকে আমরা এভাবে লিখি PWL VDR, আচ্ছা, অথবা আমি জাস্ট পয়েন্ট বিজিএম এভাবে লিখি। এবং ফাইল নেম দেওয়ার সময় এই যে এটা কিন্তু ফাইল নেম, হ্যাঁ ফাইল নেম দিচ্ছে, ফাইল নেম দেওয়ার সময় কোনো মাল্টিপল ওয়ার্ড ইউজ করলে অবশ্যই আন্ডারস্কোর ইউজ করবে। হ্যাঁ, এখানে কোনো ব্ল্যাঙ্ক স্পেস ইউজ করবে না। এবার আমি আউটপুট কোঅর্ডিনেট সিস্টেম কোনটা দিব সেটা আপনি সেট করেন। ঠিক আছে, তো বাংলাদেশের সাপেক্ষে স্পেসিফিক ভাগ আমি 45N 46N এটাও রাখতে পারি, আবার বিউটিউবে কনভার্ট করে ফেলতে পারি। তো আমি আপাতত 45 নিয়ে যাচ্ছি। আগেটা যেহেতু 45 ছিল আমি হচ্ছে 45 নিচ্ছি। এই যে এখানে লিখে যখন আমি এন্টার দিব তখন আমাকে দেখাবো যে কোথায় আছে, অথবা এই লেয়ারের মধ্যে পাবো। ঠিক আছে, তাহলে আমি এইটাকে আগেরটা যদি 45 আছে এটাকে আমি 45 নিয়ে আসছি, এটাও প্রজেক্টেড, কোনো সমস্যা নেই। আচ্ছা, অথবা আমি দুইটাকে বিউটিউবে নিয়ে যেতে পারি এজ এ উইশ। নেওয়ার পর আমি জাস্ট এখানে কি করবো, রান দিব। তাহলে আমার এই যে বিউটিএম চলে আসছে, তাহলে আমি আগের লেয়ারটা বাদ দিয়ে দিই, এটা আমাদের প্রয়োজন নেই। আমার এখন এইটাও সরি আমি বিউটিএম লিখছি কেন, বিউটিএম তো না। আচ্ছা, আমি এখানে রিনেম করে দিচ্ছি, এটা কি 45 ছিল, আমি এখানে প্রজেক্টেড লিখি, প্রজেক্টেড। ওকে ফাইন, তাহলে এইটাও 45 ইউটিএম জোন 45, এই যে এটা, এবং এইটাও কি ইউটিএম জোন 45। ঠিক আছে, তাহলে দুইটা লেয়ার যতগুলো লেয়ার আছে সবগুলো আমি সেম রাখা ট্রাই করব। এবং যেহেতু আমি লেয়ার গুলার সিআরএস চেঞ্জ করছি, সেম করছি, তো আমার পুরো যে আরজিএস প্রজেক্ট বা ম্যাপ এইটার সিআরএস আমি হচ্ছে এখন ওই সেম এটা নিয়ে আসবো, সবগুলো সেম থাকে। তাহলে এই যে ম্যাপে ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, প্রপার্টিজে গেলাম, কোঅর্ডিনেট সিস্টেম, এখান থেকে এই যে 45 লিখলাম, দেন হচ্ছে ওকে ফাইন। তাহলে সবগুলো এখন সেম আছে। এবার আপনি গিয়ে বাকি কাজ করেন। তাহলে এখন আমরা কি করবো, এখন আমরা হচ্ছে আইডিডব্লিউ করবো। আইডিডব্লিউ স্পেশাল অ্যানালিস্ট টুল, এটা আমি সিলেক্ট করলাম। পয়েন্ট ফিচার কোনটা হবে, এই যে পয়েন্ট দিলাম। জেড ভ্যালু মিনস হচ্ছে আমি এটা দেখেন, জেড ভ্যালু মানে হচ্ছে আমি কিসের ম্যাপ তৈরি করতে চাচ্ছি। হ্যাঁ, আপনার পিএইচ হলে পিএইচ এর কলাম সিলেক্ট করবেন। আপনি যদি টেম্পারেচারে হন তাহলে টেম্পারেচার যে কলাম সেটা আপনি সিলেক্ট করবেন। আপনি রেইনফল হলে রেইনফলের যে কলাম সেটা আপনি সিলেক্ট করবেন। আপনি যদি হেল স্টর্ম হয়, শিলাবৃষ্টি, সেটা কলাম আপনি সিলেক্ট করবেন। মানে আপনি যেটা ম্যাপ তৈরি করতে চাচ্ছেন সেটা যে কলাম জেড ভ্যালু হচ্ছে ওটা ইন্ডিকেট করে, ওটাকে আপনি সিলেক্ট করতে হবে। যেমন এখানে আমরা কি করবো, এখানে আমরা গ্রাউন্ড ওয়াটার লেভেলের ডাটা নিয়ে হচ্ছে ম্যাপটা তৈরি করতেছি। তো এখানে আমার 3টা গ্রাউন্ড ওয়াটার লেভেলের ডাটা আছে, একটা হচ্ছে 2000, 2010, 2000। তো আমরা ফার্স্টে 2000 সাল দিয়ে করবো, বাদ বাকিগুলো সিমিলার। তো আমি 2000 সাল দিয়ে করতেছি। তো আসেন এখানে আমরা জেড ভ্যালুতে কি দিব, CWL 2000, মানে 2000 সালের গ্রাউন্ড ওয়াটার লেভেলের ডাটা এখানে ইনপুট হবে। আউটপুট রাস্টার হিসেবে আপনি একটা নাম ইউজ করতে পারেন। তো আমরা এখানে জাস্ট আইডিডব্লিউ, এখানে হচ্ছে আমরা 1 লিখলাম, অথবা যে কোনো একটা নাম কোনো স্পেস হবে না। আউটপুট সেল সাইজ যেটা, এটা অপশনাল, যেটা এটা বাই ডিফল্ট যেটা আছে সেটাও রাখতে পারেন। অথবা হ্যাঁ, আপনি যেহেতু এখানে অনেকগুলো ম্যাপ তৈরি করবেন, 2000 সালের জন্য, 2010 সালের জন্য, 2015 সালের জন্য অনেকগুলো ম্যাপ তৈরি করবেন, এই জন্য সবগুলার একটা সেম আপনি আউটপুট সেল সাইজ রাখতে পারেন। এক্ষেত্রে আসলে 20-30 কমও দেওয়া যায় সেল সাইজ, সেক্ষেত্রে কিন্তু প্রসেসিং টাইম অনেক বেশি হবে। সো অপশনাল যেখানে এখানে যেটা সাজেস্ট করছে এটাকে আমরা রাউন্ড ফিগার করে দিচ্ছি। রাউন্ড ফিগার করে মনে করেন আমি 130 রাখলাম, অথবা 100 রাখতে পারি এজ এ উইশ। আচ্ছা, পাওয়ার এটা হচ্ছে বাই ডিফল্ট যেটা সেটা থাকবে, বাদ বাকি সব সিমিলার। এই যে এখানে একটা বিষয় বলা আছে, নাম্বার পয়েন্টস যেটা এখানে কত 12 আছে না। আচ্ছা, এটা দিয়ে কি বোঝায় একটু বুঝেন। মনে করেন এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার জন্য সে হচ্ছে সাইন্টিফিক্যালি গেস করবে কি ভ্যালু, এখানে যেগুলো নোন ভ্যালু সেগুলোর সাপেক্ষে এই ফাঁকা জায়গার জন্য সে হচ্ছে আমার ভ্যালুটা গেস করবে যেখানে কত হইতে পারে। তো গেস করার সময় সে আশেপাশে টোটাল কয়টা পয়েন্টকে সে কাউন্টে আনবে। এটা বাই ডিফল্ট থাকে কত 12। হ্যাঁ, তো এই 12 দিয়ে বোঝাই মনে করেন আমি এই ফাঁকা জায়গাটার জন্য কি করবো, আমি সাইন্টিফিক্যালি মান গেস করতে চাচ্ছি যে এই জায়গায় ভ্যালু কত হইতে পারে। তখন সে কি করবে, আশেপাশে টোটাল 12টা পয়েন্ট সে কনসিডার করবে, দেন ওইটার সাপেক্ষে একটা ভ্যালু এখানে অ্যাসাইন করবে। এটাই হচ্ছে ওই ভ্যালুটাই বাই ডিফল্ট 12। এখন
সাধারণত আপনি ইন্টারপোলেশন ম্যাপ তৈরি করলে আপনার যথেষ্ট পরিমাণ লেভেলের হচ্ছে আপনার গ্রাউন্ড ডেটার বা যে কোনো আপনি যে ডাটা রাখবেন সেই ধরনের ডাটা লাগবে। যথেষ্ট লাগবে। যেমন হচ্ছে আপনার স্টাডি এরিয়া যদি বড় হয় তাহলে বেশি লাগবে, হ্যাঁ, স্টাডি এরিয়া যদি ছোট হয় তাহলে কম দিলেও সারে। তবে একটু মাথায় রাখবেন যে এই যে এত বড় একটা জায়গা, ধরেন আমি কুমিল্লা সিটির কথা ধরি, গাজীপুর সিটির কথা ধরি, ঢাকা সিটির কথা ধরি, সেখানে আপনি জাস্ট 5টা বা 6টা বা এত অল্প সংখ্যক ডাটা নিয়ে কখনো ইন্টারপোলেশন করতে যাবেন, সেক্ষেত্রে অ্যাকুরেসি ভালো আসবে। আপনি যত বেশি পরিমাণ হচ্ছে ডাটা নিতে পারবেন, তত বেশি হচ্ছে আপনার ইন্টারপোলেশন টেকনিকের মাধ্যমে অ্যাকুরেসিটা ভালো আসবে। আচ্ছা, ধরলাম আপনি এখানে টোটাল 10টা পয়েন্টের সাপেক্ষে, এখানে টোটাল আছে কি 42টা, মনে করেন টোটাল আছে আপনার পয়েন্ট আছে কয়টা 10টা, তাহলে 10টা যদি হয় সেক্ষেত্রে আপনি নাম্বার অফ পয়েন্টস 10 দেবেন, 12 দিবেন না, কারণ 12টা তো পয়েন্ট নাই। যদি আপনার টোটাল পয়েন্ট যদি 10টা থাকতো তাহলে আপনি এখানে 10 দিবেন, যদি এখানে হচ্ছে 5টা থাকতো তাহলে আমি 5 দিব। যদিও আসলে আমি এত কম 5টা 6টা এত কম অল্প সংখ্যক হচ্ছে ভ্যালু নিয়ে ইন্টারপোলেশনের কথা রিকমেন্ড করবো না। হ্যাঁ, অনেক বেশি ছোট জায়গা হলে সেক্ষেত্রে হয়তো আপনি কম নিতে পারেন, ভালো কথা। কিন্তু মোটামুটি মিডিয়াম লেভেলের জায়গা হলে সেক্ষেত্রে যথেষ্ট পরিমাণ আপনাকে যত বেশি পারা যায়, হ্যাঁ, এটা আসলে ফিক্স কোনো রুল না, যত বেশি পারা যায় আপনি ভ্যালু নিলে বা স্যাম্পল কালেকশন করলে এটা সবচেয়ে বেশি বেটার হয়। আচ্ছা, তাহলে এইটাকে বিষয় বললাম যে আপনার যদি টোটাল লেভেলে 10টা হয় তাহলে এখানে 10 দিবেন, টোটাল লেভেলে যদি 8 হয় তাহলে এখানে 8 দিবেন, টোটাল লেভেলে 5 হয় তাহলে এখানে 5 দিবেন। ঠিক আছে? আর এখন যেহেতু আমার অ্যারাউন্ড হচ্ছে 42টার মধ্যে ডাটা আছে বা অনেকগুলো ডাটা আছে, হ্যাঁ, সো ওই ডাটার প্রেক্ষিতে আমার যেহেতু এনাফ সংখ্যক ডাটা, তো বাই ডিফল্ট বা 12 থাকে, আমরা 12 রাখবো, এটা চেঞ্জ করার প্রয়োজন নেই। আচ্ছা, তো আইডিডব্লিউ করার সময় বা ইন্টারপোলেশন করার সময় অনেকে যে ভুলটা করে, আজকে মনে করেন আমরা ওই ভুলগুলা করবো না, বা কি কি ভুল হইতে পারে সেটুকু বিষয় একটু এনশিওর করবো যাতে আমাদের ঠিকঠাক ভাবে এই কাজগুলো করা যায়। নতুবা আপনি যেখানেই ট্রেনিং করেন, যার কোর্সই করেন, হ্যাঁ, বা যেখানেই শিখেন না কেন, আপনি দিন শেষে আপনার নিজের কাজের সময় আপনি মাথা চুলতে হবে যে ভাই এটা তো অনেক কঠিন, এটা আমি পারি না। শেষমেশ আপনার টাকা খরচ করে এটাকে পেইড ওয়ার্ক করে হচ্ছে করতে হবে। হ্যাঁ, তো যদি আমরা হচ্ছে পেইড ওয়ার্ক করি, বাট এখানে হচ্ছে মার্কেটিং করছি না, বিষয়টা হচ্ছে আপনারা যাতে নিজেরা ঠিকঠাক ভাবে করতে পারেন সেই প্রসিডিউর গুলো হচ্ছে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আমাদের এক্সপেরিয়েন্স থেকে আমরা শেয়ার করছি, বলতে পারেন এক্সপার্ট ওপিনিয়ন। সেটা কি, এইটুকু করে শেষ করে দিবেন না, আপনি কয়েক টাকা এক্সট্রা করবেন। এটা মনে করেন যে আপনাকে বলছে, আশিক ভাই বলছে, ওইটুকু বিষয় একটু নোট ডাউন করে রাখেন। যখন আপনি কাজ করবেন ইন্টারপ্রিটেশন, তখন এই কাজটা মাস্ট করবেন, দেখবেন কোনো ধরনের কোনো এরর ছাড়াই আপনি এই কাজটা করতে পারতেছেন। আসেন, কি কি কাজ? এনভায়রনমেন্ট ট্যাবে যাবেন, যাওয়ার পর, হ্যাঁ, যাওয়ার পর এখানে আউটপুট কোডিং সিস্টেম যেটা, সেটা হচ্ছে আপনি সিলেক্ট করেন। যেহেতু অলরেডি এই লেয়ার গুলো সেম সিআরএস, তাহলে আমি যে কোনো একটা দিয়ে দিলে অটোমেশন নিয়ে নিই, সিআরএস নিয়ে নিচ্ছি। এটা কি ইউটিএম জোন, ইউটিএম কিন্তু হচ্ছে প্রজেক্ট সিআরএস 45, সেটা ঠিক আছে, ওকে, সবগুলো সেম আছে, ফাইন। প্রসেসিং এক্সটেন্ড যেটা, সেটার এই যে 3 নাম্বার যেটা এক্সটেন্ড অফ এ লেয়ার, এখান থেকে আপনার স্টাডি এরিয়া যেটা, সেটা আপনি সিলেক্ট করবেন। নিচের দিকে আসেন, রাস্টার অ্যানালাইসিসের মধ্যে মাস্ক যেটা, এই মাস্কের মধ্যে আপনার শেপ ফাইল, এই যে শেপ ফাইল স্টাডি এরিয়া, সেটা আপনি সিলেক্ট করতে হবে। এই 3টা বিষয় যদি আপনি সেট আপ করেন, প্রাথমিক আপনার যত অ্যানালাইসিস করেন না কেন, যখনই আপনি যে ধরনের কাজ করেন না কেন, আপনি এরর গুলো ফেস করবেন না। এই বিষয়গুলো হচ্ছে অনেকে জানেন না, বা অনেকে হচ্ছে শেখানো হয় না বা বলে দেওয়া হয় না দেখে অনেক প্রবলেমটা ফেস করেন, এরর শো করে, মানে দেওয়ার পর দিচ্ছে কিন্তু কাজ করছে। হ্যাঁ, সো এইটুকু বিষয় অবশ্যই এনশিওর করবেন। ঠিক আছে? আরেকটা বিষয় বলবো, যে যদি এইটুকু অংশ আপনি না করেন, এই যে মাস্কিং ডাটা বা হচ্ছে আপনার এখানে কি প্রসেসিং এক্সটেন্ডের মধ্যে যে আপনার শেপ ফাইল, এগুলো যদি আপনি না দেন, তখন আপনার যে রাস্টার ইমেজটা তৈরি হবে ফাইনালি, সেটা কিন্তু একটা চারকোনা শেপের হবে, পুরো স্টাডি এরিয়া কভার করবে। ওই পুরো স্টাডি এরিয়া যাতে কভার করে, এই জন্য আমি এই কয়টা সেটিংস অ্যাড করে দিই। ঠিক আছে? এভাবেই করবেন। তাহলে এখানে প্রসেসিং এক্সটেন্ড কি করতে হবে, আপনার শেপ ফাইল, যে শেপ ফাইলটা নিয়ে কাজ করতেছেন সেটা দিবেন এই যে 3 নম্বরে, আর মাস্কের মধ্যে সেম আপনার শেপ ফাইলটা এখানে দিয়ে দেবেন। তাহলে আপনার পুরো স্টাডি এরিয়া বরাবর একটা ম্যাপ তৈরি হবে। আচ্ছা, ফাইন, আমি জাস্ট এখানে রান দেই। এই যে খেয়াল করে দেখেন, তো এই জায়গার মধ্যে আমরা একটা ইন্টারপোলেশন ম্যাপ পাইলাম। এখন আমরা বলতে পারি যে ওই ম্যাপ আসছে, এই যে উপরে লেয়ার গুলো একটু অফ করে দেন, তাহলে আপনি ম্যাপগুলো দেখতে পাবেন। তো একটা আমাদের ম্যাপ তৈরি হয়ে গেছে। এখানে কোনটা দিয়ে কি বোঝাচ্ছে? আচ্ছা, যেখানে আমার গ্রাউন্ড ওয়াটার লেভেল, হ্যাঁ, কম, মানে পানি অনেক উপরে পাওয়া যায়, তাহলে এটা ভালো। সেগুলো হচ্ছে গ্রিন কালার দেখা যায়, ডার্ক গ্রিন। এই যে ডার্ক গ্রিন মানে এখানে গ্রাউন্ড ওয়াটার লেভেল অনেক উপরে আছে, মানে আমি অল্পটুকু পরিমাণ গেলেই সেখানে ধরেন হচ্ছে 7 মিটার পরিমাণ গেলে আমি এখানে পানি পাচ্ছি। কিন্তু যেখানে আস্তে 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 এই যে সাদা যে পোর্শনটুকু চলে আসছে, এটা হোয়াইট হয়ে গেছে, এখানে অ্যারাউন্ড কত 14 থেকে 16 বা 17 মিটার হচ্ছে যাওয়া লাগতেছে পানি পাওয়ার জন্য। তাহলে এরকম এরিয়া কোথায় পাচ্ছি? এই যে এই জায়গাটা, হ্যাঁ,
আমার এখানে এই জায়গার মধ্যে যে বাসিন্দারা আছে তাদের যদি পানি পাইতে হয় অ্যারাউন্ড কত 14 থেকে 17 মিটার গভীরে যাওয়া লাগতেছে, হ্যাঁ, সেখানে পানি পাওয়ার জন্য। তাহলে এই সব জায়গায় গ্রিন জোন হচ্ছে আমার জন্য ভালো, আর হোয়াইট জোন যেটা সেটা আমার জন্য কি খারাপ, মানে গ্রাউন্ড ওয়াটার লেভেল নিচে নেমে গেছে মানে কি ওই জায়গা আমার জন্য খারাপ। ওখানে হয়তো আমার কথা আপনি দেখতে পারেন চেক করে যে বিল লেভেল অনেক বেশি, হ্যাঁ, আমার হচ্ছে মানুষের আনাগোনা, মানুষের থাকা, হ্যাঁ, আরবানাইজেশন অনেক বেশি হয়েছে, এই জন্য ওখানে গ্রাউন্ড ওয়াটার লেভেল নিচে নেমে গেছে। ঠিক আছে, তাহলে একটা ওয়েতে আমরা এটা করি। ফাইন, এটাকে আপনি চাইলে রাইট ক্লিক করে সিম্বলে যদি গিয়ে আপনি এখান থেকে হচ্ছে ক্লাসিফাই, হ্যাঁ, কয়টা ক্লাস করবেন সেটা হচ্ছে ম্যানুয়ালি সেট করতে পারেন, হ্যাঁ, এই জায়গা থেকে হচ্ছে ম্যানুয়ালি সেট করতে পারেন যে আপার গুলো আপনার মতো করে দিবেন, লেভেল গুলো চেঞ্জ করা যায়। আমি আমার মতো দিতে চাচ্ছি, তার এখানে জাস্ট ডাবল ক্লিক করলে হবে, আপনি যত দিবেন তত দেখবেন লিজেন্ডে দেখেন। এটা ক্লাসিফাই, ক্লাসিফাই করলে আপনি আপনার মতো করে ক্লাসিফাই করবেন, অথবা যদি স্ট্রেস দেন তাহলে হচ্ছে স্ট্রেস ইউজ করতে পারেন। স্ট্রেস ইউজ করলে কি হবে, সে হচ্ছে ওই হাই থেকে লো ভ্যালু এভাবে দেখা, ক্লাসিফিকেশন করা যায়, এটাও করা যায়। তো মনে করেন আমরা এইভাবে দেখা, তাহলে এখানে কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে এরকম যেখানে ডার্ক, এটা কি বলবো পার্পল কালার, হ্যাঁ, সেসব জায়গার মধ্যে আমার গ্রাউন্ড ওয়াটার লেভেল সবচেয়ে কম, মানে গ্রাউন্ড ওয়াটার উপরে আছে। গ্রাউন্ড ওয়াটার লেভেল উপরে মানে কি, মানে কম বলতে হচ্ছে বোঝাচ্ছে এটা ভালো, আমি জাস্ট অল্প পরিমাণ গেলেই সেখানে পানি পাচ্ছি। আর উপরে দেখেন এটা কত, অ্যারাউন্ড হচ্ছে 17 মিটারের মতো, হ্যাঁ, এই যে এখানে রেড কালার, এই রেড কালার মধ্যে হচ্ছে গ্রাউন্ড ওয়াটার লেভেল অনেক নিচে, অ্যারাউন্ড 17 মিটার, মানে আমার পানি পাইতে হলে 17 মিটার নিচে নামতে হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে করে আমি এই ধরনের ম্যাপগুলো কিন্তু চাইলে দেখাতে পারি। তো ক্লাসিফিকেশন করলে ক্লাসিফিকেশন ট্যাব দিতে হয়, আর যদি স্ট্রেস হাই থেকে লো দেখায় তখন এটা দিতে হয়। আচ্ছা, সিম্পল। এবার আসেন, আমরা তো আইডব্লিউ করলাম, এবার ধরেন ক্রিকিংটা করে দেখি। ওকে, সো ক্রিকিং করার জন্য আমরা জিও প্রসেসিং এ যাচ্ছি। ও জিও প্রসেসিং যদি খুঁজে না পান কোথা থেকে করবো, এই ভিউ ট্যাবে যাবেন, এই যে এখানে যেটা, এই যে ইউটিউবে গিয়ে এখানে জিও প্রসেসিং আছে, এটা ক্লিক করলে আপনার এটা ওপেন হয়ে যাবে। এখানে বেসিক্যালি আমরা বিভিন্ন ধরনের কি পাই, টুল পাই, অটোমেটিক এখানে সার্চ করা যায়, খুব সুবিধা। আরেকটা বিষয় বলি, অনেকে কন্টেন্ট স্টেপে হারাই ফেলেন, যে আমি হচ্ছে কেটে দিছি এটা চলে গেছে, ভাই আমি তো খুঁজে পাইতেছি না, এটা কেমনে পাবো? এই যে এখানে ভিউ ট্যাব, দেন হচ্ছে এখানে দেখেন লাস্টে কন্টেন্টস, ক্লিক করেন, চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে করে এটা নিয়ে হচ্ছে ওরি হওয়ার কিচ্ছু নাই। ওকে ফাইন, তো এখন দেখেন অটোমেটিক কি উপরে অংশটাকে হাইট হয়েছে, এটা কিভাবে হচ্ছে আমি জাস্ট শর্টকাট কয়েকটা বিষয় বলে দিচ্ছি। আসলে টাইম লিমিটেশন কারণে আমাদের গুলো বলা তো আসলে পসিবল হয় না, তাও কিছু কিছু বিষয় ইনস্টল করতেছি। পেইড ট্রেনিং যারা হচ্ছে লং কোর্সে হচ্ছে জয়েন করবেন, ইনশাআল্লাহ তারা ইন ডিটেইলস আরো অনেক কিছু শিখতে পারবে। হ্যাঁ, এখানে হয়তো টাইম লিমিটেশনের জন্য আমরা একটু ফাস্ট কথা বলা লাগতেছে, একটু ফাস্ট দেখানো লাগতেছে, কিন্তু আমাদের ট্রেনিং গুলোতে আমরা একদম হচ্ছে হাতে কলমে যতটুকু বোঝানো দরকার। হ্যাঁ, যারা অনেকে মনে করেন যে আমি আমার জন্য অনলাইনে বুঝলে একটু কষ্ট, বা আমি একটু কম বুঝি, বাকিদের মধ্যে তাদের বুঝি না, তাদের জন্য অনেক ফ্রুটফুল। কারণ ওখানে আমরা আসলে ওয়ান টু ওয়ান কেউ যদি প্রবলেম ফেস করে তাহলে সেটা হচ্ছে জানালে আমরা মেন্টর হচ্ছে ওই ওয়ান টু ওয়ান হচ্ছে সেশন প্রোভাইড করে, যে আপনাকে নির্দিষ্ট একটা টাইম দেওয়া হয়, সেটা বেসিসে আপনি সলভ আউট করে নিতে পারেন। ঠিক আছে, সো ফ্রি ক্লাস বা ফ্রি ট্রেনিং হওয়াটা হচ্ছে হয়তো বা একটু টাইম লিমিটেশনের কারণে হয়তো সবকিছু দেখানো পসিবল হয় না, বাট আমরা ট্রাই করছি যে ওভারঅল একটা আইডিয়া দেওয়ার জন্য বা আপনার ভয় ভীতিটা কাটানোর জন্য। ওকে, সো এটা কেমনে গেল, এটা হচ্ছে আপনার কিবোর্ড একটা শর্টকাট আছে, হ্যাঁ, কন্ট্রোল, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবেন, দেন F1 দিবেন, F1 কন্ট্রোল চেপে ধরে F1 দিলে এটা অটো হাইট হয়ে যাবে, তখন আমি স্পেসটা বড় পাচ্ছি। আবার আমি যদি হচ্ছে কি আমার কন্ট্রোল F1 দেই তাহলে সেটা অটোমেটিক ভাবে এটা এক্সপ্যান্ড হয়ে যাবে। তো এই ধরনের বেশ কিছু খুঁটিনাটি বা শর্টকাট আছে, এগুলো আসলে শিখে রাখতে পারলে এগুলো আসলে হয়তো ইউটিউবের অনেকগুলো সোর্স দেখবেন বা অনলাইন সোর্স দেখবেন, সেখানে হয়তো শেখানো হবে না, কিন্তু এই ধরনের বিষয়গুলো যদি আপনি কারো কাছ থেকে শিখে নিতে পারেন, আপনি রিয়েল লাইফে কাজ করতে অনেক মজা পাবেন। ঠিক আছে, এই গেল। আসুন ক্রিকিং করি। সো ক্রিকিং করি, এই যে ক্রিকিং স্পেশাল অ্যানালিস্ট টুল, এটা আরেকটা মডেল। এখানে সিমিলার ওয়েতে আমরা কাজটা করবো, হ্যাঁ, আরেকটা মেথড ইউজ করবো। সো সেক্ষেত্রে ম্যাপটা ডিফারেন্ট হবে, কারণ কি আইডিডব্লিউ জাস্ট হচ্ছে কাছাকাছি ভ্যালুর উপর কাজটা করে, ক্রিকিং কিন্তু স্ট্যাটিস্টিক্যালি সে আর একটু অ্যাকুরেসি ভালো দেয়। রিসার্চেবল ওয়ার্কের জন্য আমরা ক্রিকিং সাজেস্ট করি, হ্যাঁ, আর ডাউনলোডের জন্য স্পেলাইনি যেটা সেটা হচ্ছে আমরা সাজেস্ট করি। আচ্ছা, তো আসেন ইনপুট পয়েন্ট ফিচারটা কিভাবে করে, জাস্ট আমি এইটা দিয়ে দেখাই। পয়েন্ট দিবেন, তারপর জেড ভ্যালু কোনটা হবে, জেড ভ্যালু হচ্ছে আপনি কিসের ম্যাপ তৈরি করতে চাচ্ছেন, এই 2000 সাল, তখন আমি করবো এই যে এখান থেকে হচ্ছে ড্রপ ডাউন থেকে 2000 কলামটা সিলেক্ট করবো, এটা নাম দিয়ে দেন, ধরেন আমি হচ্ছে ক্রিকিং দিলাম, আচ্ছা ক্রিকিং নামটা দিলাম বা ক্রিকিং 1 নাম দিলাম। এরপর এই জায়গা থেকে আগেরটা কি দিছিলাম 130, এটাও 130 দিব। মাথা রাখবেন আগেরটা যদি আপনি কথা কথা 100 দিতেন তাহলে এটাও 100 দিবেন। হ্যাঁ, তো এখান থেকে কম দেওয়া যায় সেলস আসলে, তাহলে কম দিলে অসুবিধা হচ্ছে আমার প্রসেসিং টাইম অনেক বেশি লাগবে। বাদ বাকি সবগুলো সিমিলার। আর কি করতে বলছিলাম, ওই যে এনভায়রনমেন্ট স্টেবল যেটা বলছি, এখান থেকে আপনার কোঅর্ডিনেটর সেট করে দিবেন, এই যে কোঅর্ডিনেট সেট করে দিছি। তারপর আমার প্রসেসিং থার্ড নাম্বার থেকে স্টাডি এরিয়া চুজ করবেন, নিচে আসেন মাস থেকে আমার স্টাডি এরিয়া এটা চুজ করবেন। ঠিক আছে, সবগুলো ওকে।
দেন আমি এখানে রাখি। Trust me, এইভাবে আপনি যদি হচ্ছে আগান, আপনি কোনো ধরনের কোনো এরর ছাড়া খুব সুন্দরভাবে ম্যাপগুলো করতে পারবেন। সো আসেন এটা রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে সিম্বলজিতে চলে যাই। হ্যাঁ? আপনি ক্লাস করলে ক্লাস কতটা ক্লাস দরকার সেটা করতে পারেন, অথবা স্ট্রেস কাটের মতো দিয়ে দিতে পারেন। সো আমি এখানে স্ট্রেস দিলাম, সিম্বলজিটা হচ্ছে ধরুন আমি এটাই। তো এই জায়গার মধ্যে দেখেন ক্রিগিং যখন ইউজ করা হয়েছে তখন ম্যাপটা ডিফারেন্ট হয়ে গেছে। এখন যেটা দেখাচ্ছে সেটা কি ক্রিগিং। হ্যাঁ, এই যে ক্রিগিং এর মধ্যে কি একটু বড় এরিয়া নিচে দেখেন, খেয়াল করেন দুইটার মধ্যে কম্পেয়ার করেন। আইডব্লিউ বলছে জাস্ট এখানে, হ্যাঁ এখানে সব গ্রাউন্ড লেভেল অন নিচে নেমে গেছে, আর এইসব জায়গায় ভালো আছে। ক্রিগিং এ যখন করলাম তখন সাইন্টিফিক আরো বেশি অ্যাকুরেসি আমাকে দিচ্ছে। সে বলতেছে এই বড় জায়গার মধ্যে আমার গ্রাউন্ডের লেভেল অনেক নিচে, এবং এই জায়গার মধ্যে এবং এই জায়গার মধ্যে এগুলো আমার গ্রাউন্ডের লেভেল হ্যাঁ বেশ উপরেই আছে। ঠিক আছে, আর এগুলো হচ্ছে আপনার ক্লাসে ভালো হয় যে মানে ছোট থেকে আস্তে আস্তে কি বেশির দিকে যাচ্ছে। এই কালার ওয়াইজ দেখতেছেন, এই কালার ওয়াইজ। ওকে, ক্রিগিং দেখালাম, শেষ, ভালো কথা। আরেকটা করি, সেটা কি ওই যে গ্রাউন্ডারের জন্য স্পেসিফিক ভাবে যেটা খুব পপুলার SPLINE। তো এইটা হচ্ছে আমরা চুজ করি সিমিলার। এখানে হচ্ছে আমার ইনপুট পয়েন্ট, এই যে পয়েন্ট দিলাম। এখান থেকে আমরা 2000 সাল যেহেতু করতেছি তাহলে 2000 সাল করলাম। এইটা হচ্ছে আমার একটা নাম দিলাম সিমিলার। এখানে আমি 130 আগের গুলোতে যেহেতু ইউজ করছি এখানে থাকবে। তো এখানে মেথড হচ্ছে আমার যে রেগুলার সেটা হচ্ছে থাকবে ওয়েট 0.1 বাই ডিফল্ট থাকবে, পয়েন্ট যেটা আগে বললাম সেটাই থাকবে। হ্যাঁ, তো এটা একটু টাইম লিমিটেশন জন্য অনেক কিছু হয়তো বা ব্রিফ করা পসিবল হচ্ছে না, বাট আমি জাস্ট আইডি দিয়ে রাখতেছি। ট্রেনিং গুলোর মধ্যে ইনশাআল্লাহ আরো ডিটেইলস শিখতে পারবেন। সেখানে কোঅর্ডিনেট হিসেবে আমি যেখানে চুজ করেন এই যে কোঅর্ডিনেট দিয়ে দিলাম। তারপর কি বলছি, এই যে প্রসেসিং স্টেপ থার্ড নাম্বারে গিয়ে এখান থেকে আপনার স্টাডি রে সিলেক্ট করবেন। এই স্টাডি সিলেক্ট করলাম, তারপর মাস্কে গিয়ে স্টাডি সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি এখানে রাখিয়ে দিচ্ছি। তো ভাই বিশ্বাস করেন, এই যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত এতগুলো কাজ করছি, কোনো ধরনের কোনো অ্যাডোটি শো করছে। কিন্তু আপনি যখন নিজেরা আপনারা নিজেরা হচ্ছে কাজ করতে যাচ্ছেন, ইউনিভার্সিটিতে শিখাইছে বা হচ্ছে ক্লাস করছেন, আপনি বিভিন্ন কোর্স করে শিখছেন। কিন্তু এখন আপনি যখন নিজে কাজ করতে যান, অনেক ধরনের এরর ফেস করতেছেন। কারণ কি? ওই যে শিখাই ঠিক আছে বা হচ্ছে দেখাই ঠিক আছে, কিন্তু এই ধরনের ছোটখাটো বিষয়গুলা আমরা কিভাবে এরর ফিক্স করতে পারি, এরর এভয়েড করতে পারি, সেই ধরনের বিষয়গুলো আসলে জানানো হয় না দেখে আমাদের আসলে ওই শিখানোর ওয়েটাতে গল্প। দ্যাটস ওয়াই আমরা আসলে জিআইএস বা রিমোট সেন্সিং কাজগুলো অনেক বেশি কঠিন মনে করি। কিন্তু দেখেন শুরু থেকে এতগুলো যে কাজ করলাম, এগুলো যদি আমি কথা না বলে নিজে নিজে করে ফেলতাম, আমার বড় জোর কত সময় লাগতো? ৫ থেকে ৬ মিনিট লাগতো। আমি যখন প্রসেসটা সুন্দর মতো জানবো, স্ট্রাকচারটাতে জানবো, কিভাবে জিনিসটা আমি এরর এভয়েড করে কাজ করতে পারবো সেটা জানবো, তখন আমার কাজ করাটা খুব একটা বেশি প্রবলেম হবে না। কিন্তু এই জায়গায় যদি আমি খুঁটিনাটি এই ধরনের বিষয়গুলো না জানতাম, আমি দেখা গেছে ওই প্রবলেম ফেস করতে করতে একটা ম্যাপ তৈরি করতে করতে আমার ২ ঘন্টা ৩ ঘন্টা চলে যাবে। হ্যাঁ? সো এইটুকু জিনিস অবশ্যই যেখান থেকে শিখেন একটু অ্যাকুরেট ওয়েতে শিখবেন, একটু স্ট্রাকচারড ওয়েতে শিখবেন। ওকে ফাইন। সো এখন কি এটা আমরা সেম ভাবে সিম্বলজি চেঞ্জ করি। আমরা আপাতত ক্লাসে যাচ্ছি না। আমি এখান থেকে স্ট্রেসে দিয়ে দিচ্ছি। সো বাকিগুলো যে কালার আমি ইউজ করছি এখানে সেম কালার আমি ইউজ। তো খেয়াল করেন SPLINE এইটা হ্যাঁ ওকে একটা ডিফারেন্ট ওয়েতে ম্যাপটা দেখাচ্ছে। তো এখানে তিনটা ওয়েতে আমরা হচ্ছে কি বলবো ইন্টারপোলেশন টেকনিক ইউজ করছি। প্রথমটা হচ্ছে কি IDW, এই যে IDW এর মধ্যে সে দেখাচ্ছে এখানে বেশি, এখানে হচ্ছে গ্রাউন্ডের লেভেল হচ্ছে কম আছে। হ্যাঁ, মানে এটা খারাপ অবস্থায় আছে, এটা হচ্ছে বেশি ভালো অবস্থায় আছে। তো আপনি রিসার্চ করে দেখবেন যে এইসব জায়গায় কেন খারাপ, এইসব জায়গায় গ্রাউন্ড লেভেল এত নিচে নেমে গেছে কেন, দেখবেন এই জায়গার মধ্যে হয়তো আমাদের কি আছে, এখানে বিল্ড আপ এরিয়া আছে। হ্যাঁ, বা আরবানাইজেশন বেশি হয়েছে, দ্যাটস ওয়াই ওইসব জায়গায় গ্রাউন্ড লেভেল কমে যায়। তো আপনি যদি রিসার্চ ওয়ার্ক করতে চান বা হায়ার স্টাডির কথা চিন্তা করেন, তাহলে কিন্তু অবশ্যই এইটুকু জিনিস অবশ্যই শিখে রাখবেন। হ্যাঁ, সময় কিন্তু চলে যাচ্ছে, যতটুকু তাড়াতাড়ি পারা যায় আপনি শেখা শুরু করেন। শিখলে কোনো লস নেই, নিজের উপর ইনভেস্ট করেন তবে ফাইন। তো দেখেন এটা হচ্ছে আইডেন্টিটির মাধ্যমে দেখাচ্ছে। তারপর আমরা ক্রিগিং এ দেখি, ক্রিগিং এ দেখাচ্ছে হচ্ছে এতটুকু অংশ যেখানে সবচেয়ে খারাপ অবস্থায় আছে, এখানে একটু ভালো অবস্থায় আছে। আর যখন এই মেথডটা ইউজ করছে তখন সে আমাকে আরেকটা ভাবে ম্যাপটা দেখাচ্ছে। সো সেম ডাটা দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট মডেল ইউজ করে আমরা কিভাবে ইন্টারপোলেশন করবো সেই প্রসেসটুকু আমরা শিখি। এবার এটাকে আপনি ডিজাইন করেন, হ্যাঁ লিজেন্ড অ্যাড করেন, এই জিনিসটা হচ্ছে আপনি ক্লাসিফাই করতে চাইলে ক্লাসিফাই করেন, এই সবকিছু আপনি করতে পারেন। হ্যাঁ, সো জাস্ট একটা মিনিট আমি একটু ওয়েট করবেন, জাস্ট একটা মিনিট আমি আপনাদের কোয়েশ্চেন গুলো দিব। একটা মিনিট জাস্ট একটু ওয়েট করেন।
তো যেটুকু কথা বলছিলাম, আহ আমাদের মূল অংশটুকু, মূল অংশটা এতক্ষণ ধরে হচ্ছে অনেক বকবক করছি। অনেকের জন্য হয়তো বা মনে হতে পারে জিনিসটা হচ্ছে খুব পেইনফুল, লেন্থি, বা হচ্ছে অনেক বেশি ফাস্ট কথা বলে, অনেক কমেন্ট করবেন। বাট আমরা ট্রাই করছি যে এই ফ্রি সেশন গুলো আসলে একদিনে মাস্টার ক্লাস করে আসলে অনেক কিছু বোঝানো যায় না বা বলা পসিবল হয় না। এই জন্য আসলে একটু টাইম ডিউরেশন বাড়ায় নিয়ে হয়তো আমি লাইভ ক্লাস 3টা করাচ্ছি আমরা। দেন হচ্ছে আরেকটা কথা হয়তো অনেকে জানেন যে আমরা যেটা হচ্ছে এক্সট্রা 3টা রেকর্ড ভিডিও, বা হচ্ছে রেকর্ডেড ক্লাস দেওয়ার কথা ছিল, সেখানে আমরা একটা এক্সটেন্ড করেছি। অনেকে যেটা রিকোয়েস্ট করেছিলেন, সেখানে আমরা হচ্ছে রিমোট সেন্সিং ইন্ডেক্স এর উপর ম্যাপ যেগুলো তৈরি করা হয়, এনডিবিআই ম্যাপ, এনডিবিআই ম্যাপ, বা হচ্ছে এমএনডিডব্লিউআই ম্যাপ, এরকম অনেকগুলো হচ্ছে রিমোট সেন্সিং ইন্ডেক্স আছে। সেই ধরনের ম্যাপগুলো কিভাবে করবেন সেটার একটা ফুল ক্লাস টিউটোরিয়াল আমরা হচ্ছে আপনাদেরকে হচ্ছে প্রোভাইড করে দেবো। তো টোটাল আপনারা লাইভ ক্লাস পাচ্ছেন 3টা, আজকে লাস্ট লাইভ ক্লাস, এবং হচ্ছে আপনারা রেকর্ডেড পাইছেন একটা, আরো 3টা পাবেন। তো এগুলো আমরা পেরিয়ডিক্যালি সামনের দিনগুলোতে হচ্ছে আপনাকে প্রোভাইড করে দিব, প্রতিদিন একটা করে আমরা প্রোভাইড করবো। তো কোনো জায়গায় যদি আটকে যান, কোনো জায়গায় দেখে যদি আপনার মনে হয় যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই বা আমার এই জিনিসটা কেমন হলো, সেই ধরনের যদি কোনো কনফিউশন লাগে, আপনার ট্রেনিং করতে হবে বা পেইড ট্রেনিং করতে হবে, বিষয়টা এরকম না। আপনি আমাদের সিম্পলি নক করেন, আমরা অবশ্যই আপনাকে সলিউশন করবো আগামী। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কোনো ধরনের কোনো কৃপণতা বা কার্পণ্য আমরা অবশ্যই করবো। ঠিক আছে? আচ্ছা, তো দুই একটা কথা বলে একটু শেষ করে দেন হচ্ছে আমি আপনাদের কোয়েশ্চেন গুলো নিচ্ছি। সেটা হচ্ছে আপনারা হয়তো বা ফেসবুকের মধ্যে রেজিও ল্যাব জিএস রিসার্চ পিটি নামে সার্চ করলে দেখবেন যে আমাদের একটা ফেসবুক পেজ আছে, আমাদের একটা ওয়েবসাইট আছে, যেটা হচ্ছে আমরা রেজিও ল্যাব বেশ অনেক সময়টা ধরেই হচ্ছে আসলে ট্রেনিং করাই। দেশ বা দেশের বাইরে থেকে অনেক মানুষজন, ইভেন ইউনিভার্সিটি প্রফেসর, আদার প্রফেশনাল বা স্টুডেন্ট যারা আছেন, তারা হচ্ছে প্রতিটা ব্যাচেই হচ্ছে আমাদের স্টুডেন্টরা হচ্ছে শিখতেছেন। তো আমরা লার্নিং ফেজটা আমরা সবসময় ট্রাই করি যে প্র্যাকটিক্যাল ওয়েতে শেখানোর জন্য। ধরেন অনেকে যেটা করে যে একটা টাইম লিমিটেশন রাখে, যে আমার এই কোর্স হচ্ছে 1.5 মাস, 1.5 মাসের পর আমার সাথে কোনো কন্ট্যাক্ট নাই। বাট আমরা সবসময় ট্রাই করি 1.5 মাস পর আপনার সাথে আমার কন্ট্যাক্ট আরো বাড়বে। কেন বাড়বে? কারণ আপনি যখন হচ্ছে একটা বিষয় শিখবেন, শিখার পর নিজে যখন ট্রাই করবেন বা কাজ করবেন, স্বাভাবিক আপনি রিসার্চ ওরিয়েন্টেড যদি হন বা রিসার্চ রিলেটেড কাজ যদি করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার সাথে আমার নেটওয়ার্কিংটা খুব ভালো কাজে দিবে। আপনি যদি ইন্টারেস্টেড থাকেন, তাহলে সেক্ষেত্রে আমাদের বেশ কিছু এক্সিস্টিং টিম আছে, সেখানের সাথে আপনি হচ্ছে জয়েন করতে পারেন, রিসার্চ কাজ করতে পারেন। যেটা হচ্ছে আমরা 26 সাল থেকে হচ্ছে ফোকাস করে শুরু করেছি। তো ইনশাল্লাহ আমরা এক্সপেক্ট করছি 2026 সালের শেষে এসে আমরা বেশ ভালো ভালো কিছু পাবলিকেশন ইনশাল্লাহ হচ্ছে পাবো। আমাদের মেম্বাররা বা আমাদের লার্নাররা হচ্ছে করবেন। এখানে দেশের বাইরে থেকে ইউনিভার্সিটি প্রফেসর, আপনার হচ্ছে বিভিন্ন দেশ থেকে হচ্ছে ইউনিভার্সিটি প্রফেসর আছেন, প্রফেশনাল আছেন, যারা পিএইচডি করতেছেন, পোস্টডক করতেছেন, বা হচ্ছে ব্যাচেলর করতেছেন, মাস্টার্স করতেছেন, তারা হচ্ছে এখানে ইনক্লুডেড। দেশের মধ্যে এরকম ইউনিভার্সিটি প্রফেসর, আদার প্রফেশনাল, অথবা বলতে পারেন যে হচ্ছে গ্রাজুয়েট যারা স্টুডেন্ট, তারা সবাই হচ্ছে এখানে ইনক্লুড আছে। এখানে যেমন ফার্স্ট ইয়ার থেকে যে স্টুডেন্ট আছে, এবং বললাম যে ইউনিভার্সিটি প্রফেসর এখানে আছে। তো শিখার আসলে কোনো শেষ নাই। আমরা ট্রাই করি আমাদের যতটুকু জ্ঞান বা আমরা যতটুকু হচ্ছে জানি, সেইটুকু জিনিস সবার মাধ্যমে হচ্ছে স্প্রেড করে দেওয়া। তো আপনি যদি এর মধ্যে আপনি কি বলবো যে ফেসবুকের সাথে কানেক্টেড না থাকেন, তাহলে সেক্ষেত্রে কানেক্টেড থাকবেন, যেহেতু লাইভ ক্লাস সেই জন্য একটু কিছু গুছিয়ে বলে রাখতেছি। আরেকটা বিষয় হচ্ছে, অলরেডি হয়তো বা জানেন যে আমরা বর্তমানে আপনার বলবো যে প্রফেশনাল জিএস এবং রিমোট সেন্সিং এর উপর অল ইন ওয়ান একটা হচ্ছে কোর্স লঞ্চ করেছি, যেটা আপনার জব ফোকাস, রিসার্চ ফোকাস এবং অলসো ফ্রিল্যান্স ফোকাস, যেটা হচ্ছে আপনার রিয়েল প্রজেক্টের উপর বেসিস করে। এখানে আপনি কি কি পাবেন? কিউজিএস, আরজিএস উপর গুগল আর্ট ইঞ্জিন, এবং স্পেসিফিকলি এই ব্যাচে আপনার ড্রোন ইমেজ অ্যানালাইসিস, যেটা সেটা হচ্ছে ফ্রি পাবেন। সো এই 3টা কোর্স আমরা একই সাথে হচ্ছে লঞ্চ করছি, যেখানে আপনার একটা ট্রেনিং এর মধ্যে আপনি পাবেন টোটাল 5 মাসের কোর্স। 5 মাস কোর্সের পর একটা ভালো অপরচুনিটি পাবেন, সেটা হচ্ছে রিমোট বেসিসে ইন্টার্নশিপ অপরচুনিটি। এখানে আপনি কাজ করতেও পারবেন, শিখতেও পারবেন, কন্ট্রিবিউট করলে অথরশিপ পাবেন। কন্ট্রিবিউট না করলে না, কন্ট্রিবিউট করলে অবশ্যই অথরশিপ পাবেন। তো অথরশিপ দিতে আমাদের কোনো কারণ যে আপনি কাজ করছেন আপনি অথরশিপ পাবেন না কেন, এই ধরনের কোনো ইস্যু আমাদের নাই। আপনি কাজ করলে অবশ্যই আপনি অথরশিপ পাবেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে ইন্টার্নশিপে যারা সিলেক্টেড হবেন, তাদের হচ্ছে জাস্ট একটা ক্রাইটেরিয়া, যে আমাদের ট্রেনিং গুলোতে যে এসএমআর দেওয়া হয় সেটা আপনি সাবমিট করলে, এবং আপনার ইন্টারেস্ট থাকলে বা সিরিয়াসনেস থাকলে আপনাকে অবশ্যই ইন্টার্নশিপ অপরচুনিটিটা দেওয়া হবে। এক্ষেত্রে আর কোনো ধরনের কোনো হিডেন কস্ট বলেন বা হিডেন কন্ডিশন বলেন, এরকম কোনো কিছু না। আমরা চাই আপনারা শিখেন। শিখে আমরা অনেকে জানি যে আমরা আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ি, যেখানে আসলে আমাদের ইন্টার্নশিপ বলেন বা কাছে ধরে কোনো ধরনের কোনো হচ্ছে বড় কোনো কোম্পানিও নাই, যেখান থেকে হচ্ছে আমরা একটা ইন্টার্নশিপ করে বা প্র্যাকটিক্যাল যে কাজ করছি সেটা একটা সার্টিফাই করতে পারবো। তো ওইটুকু পোর্শন আপনার রিমোটলি করার মাধ্যমে এই কাজ পাবো। তো সার্টিফাই করার জন্য অবশ্যই আপনার ওইটুকু জিনিস প্রুফ থাকতে হবে, এবং প্রুফ মিনস হচ্ছে কাজ করবেন, টিমের বেসিসে কাজ করবেন, রিসার্চ করবেন, রিসার্চে হচ্ছে কন্ট্রিবিউট করলে হচ্ছে আপনি অথরশিপ পাচ্ছেন, এবং এই যে কাজ করতে করতে আপনি শিখতেছেন, প্র্যাকটিক্যাল যখন শিখতেছেন, একটা কোর্স করে এতগুলো জিনিস শেখা যায় না, যেটা আপনি প্র্যাকটিক্যালি টিম বেসিসে রিসার্চ করে অনেক কিছু শিখতে পারবেন রিয়েল লাইফে। সো ওইটুকু করার পর যাতে আমরা
দেখবো স্বাভাবিক আপনি হচ্ছে ভালো কাজ করতেছেন, আপনি এই ধরনের কাজগুলো আপনি করতে পারেন, তখন আমরা আপনাকে কিছু সার্টিফিকেট প্রোভাইড করবো, যেটা হচ্ছে ইন্টার্নশিপ সার্টিফিকেট, সেটা আপনি পোর্টফোলিও বা সিভি এগুলোতে অ্যাড করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে এই ধরনের ট্রেনিং গুলোতে আমরা অবশ্যই যেসব যেমন আরজিএস প্রো, আরজিএস এগুলো হচ্ছে দেখলেন, এগুলো হচ্ছে পেইড সফটওয়্যার, তো এগুলো আমরা হচ্ছে প্রাইভেট ভার্সন প্রোভাইড করে দিই, মানে হচ্ছে আপনি ফ্রিতে লাইফ টাইম যাতে বা যখন ইচ্ছা আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, এবং এখানে ট্রেনিংটাতে সবচেয়ে জোর দিয়ে যেটা বলবো সেটা হচ্ছে আমরা এখানে ওয়ান টু ওয়ান সেশন পাচ্ছি। দ্যাট মিনস আপনি যদি হচ্ছে একটু কম বুঝেন বা বুঝতে একটু সময় নেন, আপনি যদি কোনো স্পেসিফিক ভাবে ব্যাচের মধ্যে কোনো একটা টপিক বুঝে যদি অসুবিধা হয়, আপনি সিম্পলি হচ্ছে আপনার যে প্রবলেম গুলো সেগুলো হচ্ছে নোট ডাউন করে যদি ইনবক্স করেন, তাহলে সেটা একটা হচ্ছে টাইম দেওয়া হবে, সেটা আপনি গুগল মিটের থ্রুতে ওই জিনিসটা সলভ করতে পারেন। এবং ট্রেনিং শেষে আপনার স্পেসিফিক ভাবে নিজের কোনো রিসার্চ ওয়ার্ক করতেছেন, কোনো জায়গায় আটকে গেছেন, সেই ধরনের সলভগুলো ইনশাল্লাহ রিলেভেন্ট, অবশ্যই রিলেভেন্ট কোন ধরনের সলিউশন বা গাইডেন্স যদি লাগে, অবশ্যই আমরা এখানে সর্বোচ্চ ট্রাই করবো আপনাকে প্রোভাইড করে দেওয়ার জন্য। প্রতিটা ক্লাসের হচ্ছে ক্লাস রেকর্ড দিয়ে দেওয়া হয়, দ্যাট মিনস হচ্ছে লাইভ ক্লাস মিস হয়ে গেলে এখানে কোনো কন্ডিশন নেই যে আপনাকে সব দিনের ক্লাস করতে হবে, কারণ এখানে অনেকে দেশের বাইরে থেকে জয়েন করতেছেন, অনেকে দেশের মধ্যে আছেন, প্রফেশনাল আছেন, হ্যাঁ, অনেকে টিউশন করে, সো টাইম অনেকে করতে বা মিস হইতে পারে। তো সেক্ষেত্রে ডেইলি বেসিস যে ক্লাসগুলো হয় সেগুলো হচ্ছে আমরা ট্রাই করি যে একদিনের মধ্যে হইলেও ওগুলো হচ্ছে আপলোড করে দেওয়ার জন্য, সেখানে আপনি যতদিন ইচ্ছা আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই বা অ্যাক্সেস করতে পারেন। আরেকটা বিষয় থাকবে যে আপনি এখানে ট্রেনিং শেষে অবশ্যই ইন্ডিভিজুয়ালি, যেহেতু এখানে কিউজিএস, আরজিএস, গুগল আর্ট ইঞ্জিন, হ্যাঁ, এখানে তিনটা আলাদা ট্রেনিং, 1.5 মাস করে এইভাবে করে হবে, যেভাবে আমাদের আলাদা প্রতিটা ট্রেনিং হয় কি বলবো যে রিয়েল প্রজেক্টের বেসিসে, এখানে সেম ভাবে হবে। তো প্রতিটা ট্রেনিং এর জন্য আপনি আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি, হ্যাঁ, এই ভেরিফিয়েবল সার্টিফিকেট পাবেন। দ্যাট মিনস আপনি হয়তো দেখছেন ইউডেমি বলেন বা কোর্সেরা বলেন, ওখানে যেরকম হচ্ছে ভেরিফাই করে হচ্ছে দেওয়া যায়, হ্যাঁ, যে লিঙ্কডিন অ্যাড করা যায়, পোর্টফোলিও অ্যাড করা যায়, যে আমার সার্টিফিকেট ক্লিক করলে ভেরিফিকেশন পেজে চলে যাচ্ছে। এই ধরনের ই ভেরিফিয়েবল সার্টিফিকেট আমরা প্রোভাইড করবো যারা ট্রেনিংটুকু শেষ করবেন এবং হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করলে পাবেন। জাস্ট এইটুকু। হ্যাঁ, এটা হচ্ছে আগামী মাসের আগামী মাস না, এই মাসের 8 তারিখ থেকে শুরু। এখানে হচ্ছে আপনারা একটা ডিসকাউন্ট পাবেন। ডিসকাউন্ট মিস হচ্ছে এখন অলরেডি হচ্ছে 5,000 টাকা, যেটা হচ্ছে রেগুলার ফিজে হচ্ছে 8,000 টাকা। আপনি 500 টাকা এন্ড করার সুযোগ পাবেন। যদি 2 ইনস্টল দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার 5,500 পড়বে টোটাল ফি, 500 বেশি। প্রথমে 3,000 টাকা দিয়ে দেন হচ্ছে আপনি 2,500 টাকা আগামী মাসের জুনের 5 তারিখ পর্যন্ত আপনি পে করার সুযোগ পাবেন। হ্যাঁ, আচ্ছা গেল। আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে যেহেতু এত কষ্ট করে এতদিন যাবত হচ্ছে 3 দিন যাবত আমাদের সাথে ক্লাস করতেছেন, সেইটুকু সম্মান রেখে আমরা শুধুমাত্র এখানে যারা প্রেজেন্ট আছেন, হ্যাঁ, তাদেরকে একটা হচ্ছে ওয়ে বলবো যেখানে আপনি এক্সট্রা 500 টাকা ডিসকাউন্ট পাবেন। সেটা হচ্ছে আজকে থেকে জাস্ট আমরা এখানে যারা বলছি সেটা আগেও অ্যাপ্লিকেবল না, পরেও অ্যাপ্লিকেবল না। আজকে যতটুকু যারা মাসজন আছেন, যারা শুনছেন, তাদের জন্য স্পেসিফিক ভাবে সেটা হচ্ছে আগামী 5 তারিখ রাত 12টা পর্যন্ত আপনারা জাস্ট হচ্ছে স্পেশাল, আপনি যখন হচ্ছে ইনবক্সে নক করেন অথবা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম ফিল আপ করেন, যেখানে করেন না কেন, জাস্ট একটা আপনি 4,500 টাকা পে করবেন। হ্যাঁ, এট এ টাইম ওয়ান টাইম পেমেন্টের ক্ষেত্রে 4,500 টাকা আপনি পে করবেন। দেন ওই ফর্ম ফিল আপের সময় অথবা হচ্ছে বিকাশে যে হচ্ছে আপনার রেফারেন্স থাকে, সেখানে জাস্ট স্পেশাল এই কথাটা লিখে দিলেই হয়, SPECIAL, এই স্পেশাল কথাটা লিখে দিলে আপনারা 500 টাকা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। এটা শুধুমাত্র এখন যারা আছেন তারাই, এবং হচ্ছে যারা আগামী 5 তারিখের মধ্যে বা 5 তারিখ রাত 12টার মধ্যে এনরোল করতে চাইবেন, তারাই হচ্ছে এইটুকু জিনিসের জন্য অ্যাপ্লিকেবল। তার আগেও না পরেও না, আমি আবার বললাম। তবে অবশ্যই এই স্পেশাল কিওয়ার্ডটা অবশ্যই হচ্ছে দিয়ে দিবেন। এই আরেকটা বিষয় সেটা হচ্ছে এটা অনেকের জন্য অনেক বেশি ফ্রুটফুল। কেন? আপনি হয়তো বা জিএস রিমোট সেন্সিং আগাতে চাচ্ছেন, হায়ার স্টাডিজ চিন্তা করতেছেন, আপনি হায়ার স্টাডিজ বর্তমানে করেন, হ্যাঁ, বা হয়তো মাস্টার্স আছেন, পিএইচডি করতেছেন, পোস্টডক করতেছেন, অথবা সামনে আপনার হায়ার স্টাডিজের প্ল্যান আছে, তাহলে সেক্ষেত্রে ট্রাস্ট মি, আপনি যখন যাবেন আপনাকে একটা জিনিস মাস্ট শিখতে বলবে, সেটা হচ্ছে আপনি পাইথন শিখেন, জিএস রিমোট সেন্সিং ফোকাস, আপনি মেশিন লার্নিং শিখেন, যেটা হচ্ছে ডিপ লার্নিং, জিও এআই যেটাকে বলা হয়, এইটা হচ্ছে আপনি শিখেন। এটা আপনাকে প্রফেসর বলবেন মাস্ট। হ্যাঁ, জিএস রিমোট সেন্সিং ফোকাস যদি কাজ করেন, অবশ্যই এটাকে আপনি শিখতে বলবেন। এটা আপনি বর্তমান সময়ে যে রিসার্চ পেপার গুলা ওভার ইউজ বা হচ্ছে স্যাচুরেটেড প্রচুর টপিক আছে, মানে সেম টপিকের উপর কাজ করতেছে, সেম টপিক হচ্ছে পাবলিশ করতেছে, কিন্তু ভালো ভালো পেপার গুলো পাবলিশ করছে, ভালো ভালো পেপার গুলো হচ্ছে একসেপ্টেড হচ্ছে কোথায় বা কোন ধরনের অ্যানালাইসিস গুলোতে, যেগুলোতে আসলে এইগুলা ফোকাস থাকে, যেটা হচ্ছে জিওএআই বা হচ্ছে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং যে মডেল, হ্যাঁ, থাকে, যেটা ডেটা ড্রিভেন হচ্ছে আমরা মডেলের কথা বলি, সেগুলা যেখানে ইনক্লুড থাকে, যে অ্যানালাইসিস গুলো ইনক্লুড থাকে, সেগুলো কিন্তু ভালো ভালো পেপার বা ভালো ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালগুলোতে ভালো কাজ শুরু হচ্ছে, কাউন্ট করছে। এরকম অনেক অ্যানালাইসিস পাবেন যেটা আপনার দেখে মনে হবে ভাই এটার উপর কাজ করতে আর কোনো ওয়ে নেই। ট্রাস্ট মি, ওই সেম কাজ আপনি যদি এখন মেশিন লার্নিং মাধ্যমে করেন, জিওআই ইন্টিগ্রেট করে করেন, বা হচ্ছে এখানে কি বলতে এটাকে যে ডিপ লার্নিং এর মাধ্যমে করেন, তাহলে দেখবেন যে ওই বিষয়গুলা বা ওই টপিকগুলো আপনার বেশ ইউনিক কাজ হিসেবে কাউন্ট করছে। আপনাকে
ইউনিভার্সিটি প্রফেসর বা হায়ার স্টাডিজ ফান্ডিং এর ক্ষেত্রে প্রফেসর আলাদা নজরে দেখবেন যে আপনি কাজ করতে পারেন, তাহলে তো আপনি বেশ আগানো। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ফান্ডিং সিকিউর করা বা হচ্ছে নিজেকে কি বলবো প্রুফ করার একটা ভালো অপরচুনিটি পাবেন, যেটা এক্সিস্টিং ভাবে এক্সিস্টিং ভাবে বাংলায় হোক ইংলিশে হোক ডিরেক্টলি কোনো কোর্স নেই, বাংলাতে নাই। সো এটা শুধুমাত্র এরএসডিও ল্যাবই আনছে, যেটা হচ্ছে আপনার কোর ট্রেনিং হচ্ছে 4 মাসের। দেন এরপরে আপনি এখানে কি পাচ্ছেন, পাইথন ফর জিএস, গুগল আর্থ ইঞ্জিন, তারপর হচ্ছে আপনার মেশিন লার্নিং, হ্যাঁ, ডেটা ড্রিভেন এনভায়রনমেন্ট মডেলিং। এবং আরেকটা বিষয়, রিসেন্ট যদি আপনি পেপার ঘাটেন বা রিসার্চ পেপার গুলো দেখেন, দেখবেন ওখানে শুধু মডেল আমি দিলেই হয় না। হ্যাঁ, কোন মডেল কেমন পারফর্ম করতেছে বা হচ্ছে মডেল এটা কেন অ্যাকুরেসি বেশি দিয়েছে, কোন ফ্যাক্টরটা দায়ী, এই ধরনের বিষয়গুলো এক্সপ্লেইন করা হয়। সেখানে আমরা এসএসপি, হ্যাঁ, এসএসএপি যে সাব বলা হয় সেটা হচ্ছে আমরা ইউজ করি, বা এক্সপ্লেনেবল এআই যেটাকে মডেল ইভালুয়েট করার ক্ষেত্রে বা মডেল এক্সপ্লেইন করার ক্ষেত্রে ওইটুকু পোর্শন আমরা এখানে পাবেন, যেটা হচ্ছে আপনি হাজার ঘাটাঘাটি করেন পাবেন। তো এই ট্রেনিংটা আমাদের যে হচ্ছে যেটা এই দুটো ট্রেনিং মানে একটু প্রিমিয়াম লেভেলের ট্রেনিং এবং লং ট্রেনিং, এটা আমাদের যেমন হচ্ছে এর আগে একটা আসছে। হ্যাঁ, তো এটা হচ্ছে অনেকের রিকোয়েস্টের কারণে, অনেকে সেমিস্টার কারণে জয়েন করতে পারেন, সেটা হচ্ছে এবার লাস্ট 2026 লাস্ট আনা। আপনারা যদি এটা মিস করেন তাহলে সেক্ষেত্রে হয়তো বা 2027 জুন পর্যন্ত ওয়েট করতে হবে, এর আগে আসার কোনো প্ল্যান নেই। কারণ এই জিওআই যেটা হচ্ছে ট্রেনিং, সেখানে হচ্ছে আগামী 13 তারিখ থেকে শুরু। এখানে কোর্স ফিটা হচ্ছে সিমিলার 5,000 টাকা, এবং আপনারা যদি হচ্ছে 5 তারিখের মধ্যে হচ্ছে জয়েন করেন রাত 12টার মধ্যে, সেক্ষেত্রে আপনারা ওই 4,500 টাকায় এনরোল করার সুযোগটা পাবেন, শুধুমাত্র আপনাদের জন্য। আদার অন্যান্য যারা তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল না। তো এখানেও সিমিলার যে আমার স্পেশাল যে কোডটা সে এসপিই CIAL, এই স্পেশাল কোডটা হচ্ছে আপনার দিয়ে দিলে বা হচ্ছে জানালেই হবে, সেটার বেসিসে আপনার হচ্ছে অ্যাপ্রুভ করে নেওয়া হবে। হ্যাঁ, তো এই যে ট্রেনিং এর কথা যেটা এখন দেখছেন আপনারা জিওআই রিমার্সেন্স বা মেশিন লার্নিং এর ক্ষেত্রে, এইটা ট্রাস্ট মি, এটা যদি আপনি শিখতে পারেন বা এই প্রসেসে যদি আপনি আগান, কারা আগাবেন সবার জন্য না, অবশ্যই সবার জন্য আমি বলবো না। যারা একদম বিগিনার লেভেলে কিছুই জানেন না, তারা হচ্ছে অল ইন ওয়ান যে জিএস কোর্সটা সেটা হচ্ছে জয়েন করে। আর যাদের চিন্তা আমি 8-10 জন মানুষ থেকে নিজেকে একটু আগায় রাখ, আমি ধরেন ফান্ডিং সিকিউর করার ক্ষেত্রে এখন অনেক ফান্ডিং অনেক বেশি কম্পিটিটিভ। তো নিজেকে আগানো মানে কি না, আমি এক্সট্রা স্কিল জাহির করতে পারবো, সেটুকুর জন্য অবশ্যই এই ট্রেনিংটা আপনাদের হাইলি রিকমেন্ডেড। যদি আপনি হায়ার স্টাডিজ চিন্তা করেন, ফান্ডিং ব্রেক করতে চান, বা স্কলারশিপের চিন্তা করেন, হ্যাঁ, অথবা ভালো ভালো জবের চিন্তা করেন, যেটাই করেন না কেন সেক্ষেত্রে কিন্তু এই ট্রেনিংটা আমরা রিকমেন্ড করবো। হ্যাঁ, আর যদি মনে করেন যে না আমি যেন তেমন ভাবে করলেই হলো, আমি কোনো রকম ভাবে পাস করলেই হলো, আমি কোনো রকম ভাবে কাজটা করলেই হলো, তাহলে সেক্ষেত্রে আমি কখনোই এই জিনিসটা আপনাকে রিকমেন্ড করবো। তো এখানে একটা ভালো দিক হচ্ছে প্রথম 4 মাসে হচ্ছে কোর ট্রেনিংটা শেষ করার পর পরের 3 মাসে প্র্যাকটিক্যালি শেখার জন্য আমরা একদম পুরো 3 মাসের কয়েকটা টিম বেসিসে শুরু থেকে শেষ নির্দিষ্ট টপিক বা নির্দিষ্ট রিসার্চ টপিকের উপর বেসিস করে ফুল একটা রিসার্চ পেপার দাঁড় করাবো। হ্যাঁ, এই ধরনের হচ্ছে টপিক গুলো নিয়ে, যেখানে আপনি হচ্ছে 3 মাস আমাদের অ্যাপ্রক্সিমেট টাইম লাইন হচ্ছে 3 মাস। হয়তো বা কমপ্লেক্সিটির টপিক কমপ্লেক্সিটির উপর বেসিস করে হয়তো বা 15-20 দিন একটু কম বেশি লাগতে পারে, তবে অ্যাপ্রক্সিমেট টাইম লাইন হচ্ছে আমরা 3 মাস। এই 3 মাসের মধ্যে আমরা পেপার শুরু থেকে শেষ টিম ওয়াইজ যেহেতু করবো, তাহলে সেক্ষেত্রে আসলে খুব একটা সময় লাগবে না। তাও আমরা 3 মাস করলাম, করে দেন হচ্ছে আমরা ওই পেপার ম্যানেজমেন্ট রেডি করে ইনশাল্লাহ 3 মাস পরে আমরা হচ্ছে সাবমিশন চাবো। হ্যাঁ, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা হাইলি রিকমেন্ড করবো যারা আসলে ডেডিকেটেড, সিরিয়াস বা 8-10 জন মানুষ থেকে নিজেকে একটু আলাদা রাখতে চান বা নিজের প্রোফাইলটিকে ভারী করতে চান, তারাই শুধুমাত্র জয়েন করে। হ্যাঁ, আর ইন জেনারেল জাস্ট হচ্ছে তাও যদি জয়েন করতে চান কোনো দরকার নেই এই ধরনের ট্রেনিং গুলো করার, এটা আসলে টাকা। আর যদি আপনি সিরিয়াস থাকেন তাহলে সেক্ষেত্রে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের তরফ থেকে আমরা সর্বোচ্চটুকু ট্রাই করছি এই ধরনের সাপোর্ট গুলো দেওয়ার জন্য, হ্যাঁ, বা প্র্যাকটিক্যাল ওয়েতে জিনিসগুলো শেখানোর জন্য। এই আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা যদি চান, হ্যাঁ, আমাদের যে ট্রেনিং গুলা সেখানে কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি জয়েন করতে পারবেন। স্পেসিফিক ভাবে আপনি যদি শুধুমাত্র চাচ্ছেন যে আপনার এত টাকা এফোর্ড করা পসিবল না, আপনি ইন্ডিভিজুয়ালি শুধুমাত্র হচ্ছে ইউনিভার্সিটি লেভেলের জন্য RGS 8 শিখবেন, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি 2,500 টাকা এনরোল করতে পারবেন। আর যে শুধুমাত্র প্রো শিখবেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে 2,500 টাকা এনরোল করতে পারবেন। শুধুমাত্র গুগল আর্থ ইঞ্জিন শিখবেন সেক্ষেত্রে আপনি 2,500 টাকা এনরোল করতে পারবেন। তো আমাদের RGS 10.8 এটার একটা 19 তারিখ, আগামী 19 তারিখে একটা হচ্ছে ব্যাচ শুরু হচ্ছে। হ্যাঁ, এখানে আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল জয়েন করে ফেলেন, এটা হচ্ছে ফিটা, অফারটা হচ্ছে বেশি দিন থাকবে না। RGS প্রো আমরা হচ্ছে আগামী 5 তারিখ, হ্যাঁ, শুধুমাত্র RGS প্রো যারা জয়েন করবেন তারপর আগামী 5 তারিখের মধ্যে জয়েন করবেন, কারণ আগামী 5 তারিখে একটা হচ্ছে আপনার RGS প্রো ব্যাচ শুরু হচ্ছে। আর গুগল আর্থ ইঞ্জিন এটাও সেম টু সেম, আপনার হচ্ছে আগামী মাসের না এই মাসেই আপনি হচ্ছে 17 তারিখ, এই মাসের 17 তারিখ এই গুগল আর্থ ইঞ্জিনে একটা ব্যাচ শুরু হচ্ছে, যেটাতে আপনি 2,500 টাকা এনরোল করার সুযোগ পাবেন। এটা লিমিটেড ব্যাচ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো অনেক কথাই বললাম,
আপনাদের যে বাকি যে ক্লাস রেকর্ড গুলো সেগুলো আমরা ডেইলি বেসিসে, কারণ কালকে একটা পাবেন, এর পরের দিন একটা, এর পরের দিন একটা, এভাবে করে হচ্ছে আমরা প্রোভাইড করে দিব। এবং অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতেই হচ্ছে সবকিছু পেয়ে যাবেন। আর এর বাইরে কোনো জায়গায় যদি কোনো প্রবলেম ফেস করেন, হ্যাঁ, যে কোনো ইস্যুতে বা রিলেভেন্ট কোনো কিছু, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমরা অবশ্যই এইটুকু বিষয়ে আপনাকে হেল্প করার ট্রাই করবো, ঠিক আছে? সো এখন আমি আপনাদের হচ্ছে যাবতীয় সকল ধরনের কোয়েশ্চেনের হচ্ছে আনসার দিব। আপনারা কাইন্ডলি যেটা